গল্প উদ্ধরণী। লেখিকা সামিয়া বিনতে হামিদ। সূচনা পর্ব। 4 বছর পর দেশে ফিরছে আহি। মনে এলোমেলো ভাবনা। যেই মানুষটার স্মৃতি ভোলার জন্য সে পরিচিত শহর ছেড়ে নতুন শহরে গিয়েছিল, তাকে আজও ভুলতে পারেনি সে। মনটা অস্থির হয়ে আছে তার। বুকে হাত দিয়ে সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার পাশে বসা যাত্রীটি বার কয়েক ঝুঁকে তার দিকে তাকালো। লোকটা হয়তো ভাবছে আহি শারীরিকভাবে অসুস্থ। একমাত্র আহি জানে এই অসুস্থতার যন্ত্রণা কতটা ভয়াবহ। আহি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। পাশে থাকা অপরিচিত লোকটি পানির বোতল এগিয়ে দিতেই আহি বোতলের ছিপি খুলে ঢকঢক করে পানি খেতে লাগল। হুড়োহুড়ি করে খেতে গিয়ে নাকে মুখে পানি উঠে গেছে তার। আহি কাশতে শুরু করলে লোকটি তার হাত থেকে পানির বোতলটি নিয়ে বলল, এমন তাড়াহুড়ো করছেন কেন? আপনার কি প্লেনে চড়তে সমস্যা হয়? আহি হাতের ইশারায় বোঝালো তার কোনো সমস্যা হয় না। একটু পর স্বাভাবিক হয়ে আহি সিটে হেলান দিয়ে বসল। আগন্তুকটি স্বাভাবিক সুরে জিজ্ঞেস করল, আপনি হয়তো অনেক দিন ধরে ডিপ্রেশনে ভুগছেন। আহি চকিত দৃষ্টিতে আগন্তুকটির দিকে তাকাল। লোকটা স্মিত হেসে বলল, আমি নাইব তামজিদ, একজন মনোরোগ বিশেষজ্ঞ। আহি বলল, আমি ওয়াশিকা কবির। নাইব একটু পর আবার জিজ্ঞেস করল, দেশে কোথায় থাকেন? চট্টগ্রামে। আমিও। এতদিন লন্ডনে ছিলেন? জি, পড়াশোনা শেষ করে এখন দেশে ফিরছি। আপনি? আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছিলাম। আহি সৌজন্যমূলক হাসি ফেরত দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। নাইব খেয়াল করল আহি তার 2 হাত বারবার ঘষছে। তার কপালেও বিন্দু বিন্দু ঘাম জমে আছে। নাইব ভ্রু কুঁচকে আহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটে মৃদু হাসি টেনে জিজ্ঞেস করল, সেই সৌভাগ্যবান মানুষটাকে? নাইবের প্রশ্নে আহি চমকে উঠল। পরক্ষণেই তার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। অপরিচিত একজন তার প্রিয় পুরুষকে সৌভাগ্যবান সম্বোধন করেছে। আহি ভাবতে লাগল, সত্যিই তো সে সৌভাগ্যবান। আমি তাকে ভীষণ ভালোবাসি। এতটা ভালোবাসি যে এর চেয়ে বেশি ভালোবাসলে সে আমার উপর আধিপত্য নিয়ে ফেলবে। আর তখন হয়তো আমি নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলব। নাইব গলা খাকারি দিয়ে বলল, এতক্ষণ কি ভাবছেন? আহি নাইবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনাকে কে বলেছে আমি কারো জন্য ডিপ্রেশনে আছি? নাইব নিঃশব্দে হাসল। আহি নাইবকে নীরবে হাসতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। নাইব বলল, আমি তো মোটেও এই কথা বলিনি। আপনি নিজেই স্বীকার করলেন আপনি কারো জন্য ডিপ্রেশনে আছেন। আপনার চেহারা দেখে আমি বুঝেছি আপনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। আর আমার প্রশ্নের উত্তরটা আপনি আমাকে এক নিমেষেই দিয়ে দিলেন। আহি মিনমিনিয়ে বলল, কাউকে ভালোবাসা কি মানসিক রোগ? নাইব মৃদু হেসে বলল, ভালোবাসা অবশ্যই কোনো রোগ নয়। ভালোবাসা মানেই শান্তি। ভালোবাসার চেয়ে চমৎকার অনুভূতি দ্বিতীয়টা হয় না। তবে ভালোবাসা ততক্ষণ সুন্দর যতক্ষণ সেটা ঠোঁটের হাসি ধরে রাখবে, বেঁচে থাকার প্রেরণা দেবে। মানসিকভাবে ভেঙে পড়লে ভালোবাসার চমৎকার রূপটা হারিয়ে যায়। নাইবের কথা শুনে আহি নীরবে ভাবল। 4 বছর ধরে মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। আমি তো এখনো সেখানেই আটকে আছি যেখানে তাকে ফেলে এসেছিলাম। নাইব আর আহি চুপচাপ বসে আছে। হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে তারা। দেশে পৌঁছাতে প্রায় 12 ঘন্টা সময় লাগবে। আহি নাইবের পাশে বসে এই দীর্ঘ সময় পার করতে চায় না। কারণ নাইব মনোরোগের চিকিৎসক। যে কোনো মুহূর্তে তার উদ্ভট প্রশ্নে আহি ফেঁসে যেতে পারে। আর সে তার অতীতের কোনো অংশই কাউকে জানাতে চায় না। প্রিয় মানুষটিকে ঘিরে সৃষ্টি হওয়া অনুভূতিগুলো সে নিজের মাঝে দাবিয়ে রাখা শিখে গেছে।
এখন আর সেই স্বভাব সে পরিবর্তন করতে চায় না। অল্প সময়ের পরিচয়ে যদি নিজের মন হালকা করার লোভ চড়ে বসে, তখন দেখা যাবে যখন তখন তার কাউকে না কাউকে প্রয়োজন হবে। কিন্তু আহির জীবনের একমাত্র সত্য তো এটাই যে সে মানুষের ভিড়েও নিঃসঙ্গ। নাইব প্রায় ঘণ্টাখানেক পর আহিকে জিজ্ঞেস করল, যার জন্য ডিপ্রেশনে আছেন সে কি জানে? আহি নাইবের দিকে তাকাল। নাইব আহির চাহনি দেখে বলল, খুলে বললে মন হালকা হয়। আহি বিনীত হাসি ফেরত দিয়ে বলল, আমার মনটা ভারী থাকুক, আমি এভাবেই ভালো আছি। নাইব প্রত্যুত্তরে মৃদু হাসল। আহি দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করল। তার চোখের সামনে সেই মুহূর্তটি ভেসে উঠল যেদিন সে মানুষটিকে প্রথম দেখেছিল। মাসটি ছিল বর্ষার মাস। আহির বয়স তখন মাত্র 15। বয়সটাই ছিল বর্ষার মতো ঝড়ে গিয়ে নতুন করে ফোটার। বর্ষা যেমন বিদায় নেওয়ার পর এক চমৎকার পরিবেশ দিয়ে যায়, তেমনি এই বয়সটা পার করার পর আহিও হয়তো একটা মূল্যবান বয়সে চলে যাবে, যেই বয়সে সে সব নতুন করে শিখবে। কিন্তু আহি 15 বছরের সেই আবেগী বয়সেই দেখেছিল একটা চমৎকার স্বপ্ন। সবার কাছে যেই স্বপ্নটা ছিল আবেগ, তার কাছে ছিল বেঁচে থাকার সমীরণ। ছোটবেলা থেকেই আহির ছবি আঁকতে খুব ভালো লাগত। রং পেন্সিল হাতে পেলেই ঘরের দেয়ালে দেয়ালে তার চারুশিল্পের ছাপ পড়ত। মা সালমা ফাউজিয়া মেয়ের চারুকলার প্রাথমিক শিক্ষক ছিলেন। স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে তিনি আহিকে চারুশিল্প নামে একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন। রিজওয়ান কবিরের কাছে এসব সময় নষ্ট করা ছাড়া কিছুই নয়। তবুও একমাত্র মেয়ের খুশির জন্য তিনিও আর না করেননি। 15 বছর বয়সেই আহি তার শখের গতি পেয়ে যায়। আর তার এই শখের প্রতি আগ্রহই তাকে তার স্বপ্নের কাছে নিয়ে যায়। আহি সপ্তাহে 2 দিন চারুশিল্পে ক্লাস করতে যায়। কারণ সপ্তাহের বাকি দিনগুলোতে স্কুলে ক্লাস থাকে। প্রথম দিন রিজওয়ান কবির মেয়েকে চারুশিল্পে নামিয়ে দিয়ে কর্মস্থলে চলে যান। কবির সাহেব চলে যাওয়ার পরই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। যেহেতু বর্ষার মাস, তাই থেমে থেমেই বৃষ্টি পড়ছে। ছাতাটা গাড়িতেই ফেলে এসেছিল আহি। তাই বৃষ্টির ছাট থেকে বাঁচার জন্য সে ব্যাগ থেকে প্লাস্টিক মলাটের একটা খাতা বের করে মাথার উপর ধরল। নতুন খাতা, তাতে ছবিও আঁকা নেই। খাতাটা ভিজলে সমস্যা নেই, কিন্তু তার মাথাটা না ভিজলে হলো। বুদ্ধি হওয়ার পর থেকেই আহি খুব গোছালো। সবসময় পরিপাটি থাকতে পছন্দ করে। আর সকাল থেকেই সে তার শখের স্কুলে আসবে বলে 1 ঘন্টা ধরে চুল বেঁধেছিল। কিন্তু এখন বৃষ্টিতে চুলগুলো ভিজে এলোমেলো হয়ে গেলে তার 1 ঘন্টা বৃথা যাবে। আহি খাতাটা মাথার উপর ধরে সামনে এগুতে গিয়েই থমকে গেল। একটা ছেলে খুব ধীর গতিতে স্কুলের মাঠে হাঁটছে। চারুশিল্পের গেট থেকে স্কুল ভবনটির দূরত্ব প্রায় 500 মিটার। এত ধীরে হাঁটলে তো সে বৃষ্টিতে ভিজে যাবে। কিন্তু ছেলেটাকে দেখে মনে হচ্ছে তার ভিজে যাওয়ার কোনো চিন্তা নেই। ছেলেটা নিজের মনে হেঁটে আহিকে অতিক্রম করে গেট দিয়ে বেরিয়ে গেল। আর আহিও স্কুল ভবনে ঢুকে পড়ল। ক্লাসে এসে বসতেই সে দেখল এখানে বিভিন্ন বয়সী ছাত্রছাত্রী আছে। কেউ আহির চেয়ে বড়, তো কেউ অনেক ছোট। মূলত স্কুলটিতে ভর্তি করানো হয় চিত্রাঙ্কনের দক্ষতা দেখে। বয়স এখানে কোনো ব্যাপার না। চারুশিল্পে মোট 3টি শ্রেণী: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর। আহি মাধ্যমিকে ভর্তি হয়েছে। কিছুক্ষণ পর ক্লাসে শিক্ষক আসলো। আর সাথে সাথেই ছেলেটিও ক্লাসে ঢুকল যাকে আহি একটু আগে স্কুলের মাঠে ভিজতে দেখেছিল। ছেলেটিকে দেখেই আহি চমকে উঠল। সে সেকেন্ড খানিক ছেলেটির দিকে তাকিয়েছিল। আর ছেলেটিও এসে তার পাশের সারিতে বসল। এরপর ক্লাস শুরু হয়ে গেল। স্কুলের সময় সীমা মোট 2.5 ঘন্টা। 1 ঘন্টা ক্লাস শেষে আধা ঘন্টার বিরতি। তারপর আবার 1 ঘন্টা ক্লাস। এরপর ছুটি। প্রথম দিন ক্লাস করে আহির খুব ভালোই লাগল।
আর তার ভালো লাগার মূল কারণটা ছিল তার পাশের সারিতে বসে থাকা সেই ছেলেটি। একটু পর পরই অজানা কারণে আহির চোখ দুটি তার দিকেই স্থির হচ্ছিল। ছেলেটা ৮-১০টা ছেলের মতোই অতি সাধারণ। বিশেষভাবে আকর্ষণ করার মতো কিছুই তার মধ্যে ছিল না। তার পরনের সাদা শার্টটিও ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। তার ভেজা এলোমেলো চুলগুলো দেখে মনে হচ্ছে সে অনেকদিন নিজের যত্ন নেয়নি। তবুও সেদিন ছেলেটির শান্ত চোখ দুটিতে আহি হাজার হাজার গল্প খুঁজে পেয়েছিল। সেদিন বাসায় ফেরার পর থেকেই আহির ভাবনা জুড়ে সেই ছেলেটি স্থান দখল করে নিয়েছিল। আহি তখন ছেলেটির নামটিও জানত না। অথচ নামহীন কেউ প্রথম দেখায় যে তার মস্তিষ্কে তীব্রভাবে গেঁথে গেছে, এটাই আহির ভাবতে অবাক লাগছিল। বিমানবালার কণ্ঠে ঘুম ভাঙল আহির। সে নাস্তার ট্রে দিতে এসেছিল। ট্রে রেখে চলে যাওয়ার পর আহি একনজর নাইবের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ঘুম ভাঙার পর থেকেই আহি এদিক ওদিক তাকিয়ে সময় পার করছে। নাইবের দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস তার নেই। যদি আবার প্রশ্ন করা শুরু করে। নাইব আহির এমন চোরাচাহনি ধরতে পেরে মৃদু হাসল আর বলল, এমন লুকোচুরি করছেন, মনে হচ্ছে আপনার ভালোবাসা চুরি করে নিয়ে যাব। আহি নাইবের দিকে আচন্বিত দৃষ্টি ছুড়ে বলল, আমি মোটেও লুকোচুরি করছি না। স্বাভাবিক আচরণও করছেন না। আমি আপনাকে চিনি না, তবুও আপনি যখন জানতে পারলেন আমি মনের রোগ সারাতে পারি, তখন থেকেই দেখছি আপনি একটু ইতস্তত বোধ করছেন। আমি যদি আপনার মনের সমস্যা জেনেও যাই, তাহলে খুব একটা ক্ষতি হবে না। আহি ঠোঁটে শুকনো হাসি টেনে বলল, কেউ একজন আমাকে বলেছিল, যেই ভালোবাসা নিষিদ্ধ হয়ে গেছে, সেই ভালোবাসা প্রকাশ না করাই ভালো। পৃথিবী গোল। কখন কার সাথে আবার দেখা হয়ে যায়, বা কে কার পরিচিত, তা তো বলা যায় না। আমার অনুভূতি আমার মধ্যেই সীমাবদ্ধ থাক। কষ্ট হলে আমার হোক। আজকাল অন্যের কষ্ট দেখার সময় কারো হয় না। আহির কথা শুনে নাইব দীর্ঘশ্বাস ছাড়ল। পুরনো কথা মনে পড়তেই আহির মুখটা অন্ধকার হয়ে গেল। কানে ভাজতে লাগল সেই পরিচিত কণ্ঠস্বর, তুই কি পাগল হয়ে যাবি নাকি? শোন আহি, যেই ভালোবাসা তোর জন্য নিষিদ্ধ হয়ে গেছে, তাকে আর কারো সামনে প্রকাশ করতে যাবি না। এটাই তোর জন্য ভালো হবে। সবকিছুর একটা সীমা থাকে, তোর ভালোবাসা সীমা ছাড়িয়ে যাচ্ছে। বেহায়া হয়ে যাস না। এমন বেহায়াদের কেউ ভালোবাসে না। কথাগুলো গুঞ্জরিত হয়ে কানে পৌঁছাতেই আহির মনে হতে লাগল, সে কথা শুনছে না, বরং কেউ তার কানে গরম তেল ঢেলে দিচ্ছে। আর সেই তেল গড়িয়ে যেন পুরো শরীরটা ক্ষত করে দিচ্ছে। গলায় কথা আটকে গেছে আহির। হাত কাঁপছে। চোখে অশ্রু জমতে শুরু করেছে। সিট থেকে উঠে ওয়াশরুমে চলে গেল আহি। আয়নায় নিজেকে একবার দেখে নিল। তারপর নিজের মুখ হাতড়াতে হাতড়াতে বলল, আমি বেহায়া না। আমি ভালোবেসেছিলাম। ভীষণ ভালোবেসেছিলাম তাকে। আমার মতো করে কি কেউ ভালোবাসতে পারবে? কেন আমি বেহায়া হব? আমি তো একবারও তাকে জোর করিনি। আমার ভালোবাসায় তাকে কখনো বন্দি করিনি। আমি তো তাকে ছেড়ে দিয়েছি। স্বাধীনতা দিয়েছি। তবুও সবাই আমাকে বেহায়া কেন বলল? কেউ একবারও আমার ভালোবাসা বুঝল না। আমার ৫ বছরের অপেক্ষাটা বুঝল না। কেউ যদি আমাকে একটু বুঝত, আমার ক্ষতের গভীরতাটা যদি দেখতে পারত, তাহলে কেউ আমাকে বেহায়া বলতো না। আমাকে নিঃস্ব করে কেউ চলে যেত না। পুরো সপ্তাহ জুড়ে আহি বিশেষ ২টি দিনের অপেক্ষায় থাকে। সপ্তাহ শেষে ঝড়বৃষ্টি, রোগশোক উপেক্ষা করে সে চারুশিল্পে চলে যায় শুধু এআরকে দেখার জন্য। এআর আফিফ রাফাত, আহির প্রথম প্রেম। প্রেম ভালোবাসা সম্পর্কে আহি তেমন কিছুই জানে না। কখনো ভাবেও নি যে সে প্রেমে পড়বে।
তবে আফিফের আঁকা ছবি, তার নিগুড় চোখযুগল, তার এলোমেলো চুলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আহির ভীষণ ভালো লাগে। এটাকে যদি প্রেম বলে, তাহলে আহি হয়তো প্রেমেই পড়েছে। প্রথম 2 সপ্তাহ আফিফের নাম জানতে পারেনি সে। বাসায় এসে শুধু নামহীন যুবকের নাম কি হতে পারে সেটা ভাবতেই ব্যস্ত ছিল আহি। সপ্তাহ শেষ হতেই তার অস্থিরতা বেড়ে গেল। চারুশিল্পে যেদিন ক্লাস থাকে সেদিন কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না, কারো দরজায় কড়া নেড়ে আহিকে ডাকতেও হয় না। সে নিজ থেকে উঠে ভালো জামা পরে আগেভাগে নাস্তার টেবিলে এসে হাজির হয়ে যায়। খাওয়া-দাওয়ায়ও যেন হুলুস্থুল কাণ্ড। আহির বাবা মা মেয়ের আচরণে বরাবরই অবাক হন, কিন্তু কিছুই জিজ্ঞেস করেন না। আজও আহির বাবা রিজওয়ান কবির মেয়েকে আর্ট স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলে যান। আহিও দেরি না করে গাড়ি থেকে নেমে এক দৌড়ে ক্লাসে ঢুকে পড়ল। ক্লাসে এখনো তেমন কেউ আসেনি, তার প্রিয় মুখটাও দেখা যাচ্ছে না। তখনই আহির নজর পড়ল টেবিলের উপর রাখা খাতাগুলোর দিকে। আগের সপ্তাহে সবাই তাদের আঁকা ছবিগুলো জমা দিয়েই চলে গিয়েছিল। তাহলে এখানেই তার প্রিয়র খাতাটা থাকবে। আহি খাতাগুলোর উপরে লেখা নামগুলো দেখে নিল। এতগুলো নামের মধ্যে তার প্রিয়র নাম কোনটা সেটাই বোঝা মুশকিল। ক্লাসে 14 জন ছেলে, এখানেও 14টা নাম। তড়িঘড়ি করে সে সবগুলো নাম মুখস্থ করে নোটটুকে নিল। স্যাররা আবার আইডি ডেকে খাতা দেন। নাম ধরে ডাকলে আহিকে এত কাঠখড় পোড়াতে হতো না। আবার মাঝে মাঝে যার খাতা সে এসে নিয়ে যায়। আর তার প্রিয়র আইডিটাও তার মনে নেই। এখন কখন স্যার আইডি ধরে ডাকবেন, কখন সে তার প্রিয়র নাম জানতে পারবে, এত ধৈর্য তার মধ্যে নেই। সে তো আজই তার প্রিয়র নাম জেনে ছাড়বে। ক্লাসে যেই ছেলেগুলো উপস্থিত ছিল স্যার আসার আগে আহি তাদের সাথে পরিচিত হয়ে নিল। কিন্তু প্রিয়র কাছে গিয়ে তার সাথে পরিচিত হওয়ার সাহসটা সে পাচ্ছিল না। কত সহজই না হতো একদম তার সাথেই কথা বলে নাম জেনে নেওয়া। কিন্তু এই সহজ কাজটা করতে যাওয়ার আগেই হাত পা কাঁপছিল আহির। সে নিজেও বুঝতে পারছে না কেন তার সাথে এমন হচ্ছে। এদিকে স্যার আসার পর পরই তার প্রিয় পুরুষ ক্লাসে ঢুকে তার পাশের সারিতেই বসে পড়ল। আহি তা দেখে নীরবে হাসল। ঘুরে ফিরে আহির পাশের সারিটাই তার প্রিয় মানুষটার জন্য খালি থাকে। এটাই হয়তো নিয়তি। আজকের স্কেচ একটা বটবৃক্ষ। আহি মুখ ছোট করে বটবৃক্ষটির দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এর চেয়ে ভালো আমি পাশের সারিতে বসে থাকা শান্ত চোখের যুবকটির ছবি আঁকি। এমন ভাবনা মাথায় আসতেই আহির ঠোঁটে বিস্তর হাসি ফুটে উঠল। সে স্যারের চোখ ফাঁকি দিয়ে স্কেচবুকের একটা পৃষ্ঠা ছিঁড়ে খাতার নিচে রাখল। তারপর শটান হয়ে বসে ছেঁড়া পৃষ্ঠায় তার প্রিয়র ছবি আঁকতে লাগল। 4টা বেঞ্চ আগে পিছে। মাঝখানের সারিতে বসা একটা ছেলে, হাতে পেন্সিল। টেবিলে এলোমেলো ভাবে ছড়িয়ে রাখা বিভিন্ন মানের পেন্সিল আর রাবার। ছেলেটির খাতায় আঁচড় পড়ছে পেন্সিলের। সে ব্যস্ত বটবৃক্ষের শিকড়ে প্রাণ দিতে। স্যার ঘুমকাতুরে মানুষ, চেয়ারে বসে দেয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমাচ্ছেন। সময় ফুরাতেই তিনি চোখ খুললেন। এখন বিরতি। সবাই যতটুকু এঁকেছে তা দেখেই তিনি সংশোধন করবেন। আহি এদিক ওদিক তাকিয়ে তার ছেঁড়া পৃষ্ঠাটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। স্যার আহির খাতার সামনে এসে ভ্রু কুঁচকালেন। খাতায় পেন্সিলের হালকা দাগও নাই। আঁকার চেষ্টা করেছে এরও কোনো প্রমাণ নেই। খাতা একদম পরিষ্কার। আহি মুখ ছোট করে স্যারের দিকে তাকিয়ে বলল, ভীষণ শরীর খারাপ স্যার। চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। স্যার মাথা নেড়ে বললেন, তুমি ছুটি নিয়ে চলে যাও। কাল ভালো লাগলে এসো। আহি ব্যস্ত কণ্ঠে বলল, না না স্যার, আমি এখানেই থাকি। আসলে বাসায় কেউ নেই। বাবা অফিসে গেছেন।
মাও বাসায় নেই। ফোন থাকলে কল দিয়ে বলো। স্যার, শুধু শুধু টেনশন করবে। আমার ভালো লাগছে এখানে। আমি একটু হাতমুখ ধুয়ে আসি। যাও। আহি একনজর তার প্রিয়র মুখের দিকে তাকিয়ে বেরিয়ে পড়ল। স্যারের সাথে সে এত কথা বলল আর এই ছেলে একবারও তার দিকে তাকালো না। এদিকে স্যার কাকে কি বলল তা শোনার জন্য আহি ব্যস্ত হয়ে ঘাড় ঘুরিয়ে দেখতে থাকে। আর এই ছেলের একমাত্র লক্ষ্য যেন তার খাতা আর তার আঁকা ছবি। বিরতির মধ্যেই আরও কিছু ভাইয়ার সাথে পরিচিত হয়ে নিল আহি। এখন বাকি 4 জন। এর মধ্যে তার প্রিয় মানুষটিও আছে। 4টা নাম সে আওড়াতে লাগল। সোহেল, জয়, দেবাশিস আর আফিফ। এর মধ্যে দুজনের হাতে বাঁধা লাল সুতো দেখেই আহি ধরে নিয়েছে এরাই জয় আর দেবাশিস। বাকি আছে সোহেল আর আফিফ। এর মধ্যে একজন আসেইনি। এখন কিভাবে সে বুঝবে কে সোহেল আর কে আফিফ? একটা নাম জানতে তার কত কিছুই না করতে হচ্ছে। নিজেকে এক মুহূর্তের জন্য তার পাগল মনে হচ্ছিল। তবুও এই পাগলামো করতেই তার ভীষণ ভালো লাগছে। ক্লাস শেষ হতেই তার ভাগ্য যেন শুভ প্রমাণ হল। স্যার পেছনে থেকে জোর গলায় ডাকলেন, আফিফ, এদিকে আসো। আহি পেছনে ঘুরতেই দেখল তার প্রিয়ই স্যারের ডাকে সাড়া দিয়েছে। তাহলে প্রিয়র নাম আফিফ। আহি মনে মনে বলল, স্যার আগেই যদি নাম ধরে ডাকতেন, শুধু শুধু আমাকে মগজধোলাই করতে হতো না। এবার আহি তার টুকে নেওয়া নোটটি খুলে মুচকি হাসল। এলোমেলো ভাবে লেখা আফিফ রাফাত। এক রাশ ভালো লাগা ছেয়ে গেল আহির মনে। সিঁড়ি বেয়ে নামতে নামতেই মনে করার চেষ্টা করছিল সকালে যখন এই নামটি হুড়োহুড়ি করে টুকে নিচ্ছিল তখন তার হাতটা কি একবারও কেঁপেছিল। ঠোঁট চেপে হাসছে আহি। সিঁড়ি বেয়ে উঠার সময় একটা ছেলে তার দিকে তাকিয়েই উঠছিল। আহি তাকে দেখেই হাসি গিলে ফেলল। 2 সিঁড়ি লাফিয়ে লাফিয়ে নেমে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলল, তুমি আমাকে পাগল করে দেবে এয়ার। বিশাল ডুপ্লেক্স বাড়িতে মাত্র 5 জন মানুষের বাস। আহির বাবা মা আর আহি, সাথে থাকেন মুনিয়া খালা ও তার মেয়ে চুনি। মুনিয়া খালা আহিদের বাসায় কাজ করেন। স্বামী মারা যাওয়ার পর আহির বাবা মুনিয়াকে তাদের বাসায় থাকার ব্যবস্থা করে দেন। সেই থেকে মুনিয়া তার মেয়ে চুনিকে নিয়ে এই বাড়িতেই আছে। সারাদিন এই বিশাল ডুপ্লেক্স বাড়ি পরিষ্কার করতেই ব্যস্ত থাকে মুনিয়া। চুনি ছোট মানুষ, 8 কি 9 বছর বয়স। এই বয়সেই সে বসে বসে হিন্দি সিরিয়াল দেখে সময় পার করে। আহির মা মিসেস সালমা ফাউজিয়া বইপোকা। তিনি রান্নাবান্নার কাজ সেরে নিজের লাইব্রেরি গিয়ে সময় কাটান। আর আহির বাবা রিজওয়ান কবির ব্যস্ত থাকেন নিজের ব্যবসার কাজে। আহি সারাদিন নিজের ঘরে বসে কি করে না করে তা কেউ দেখতে আসে না। রিজওয়ান কবির নিজেই মেয়েকে এই স্বাধীনতা দিয়েছেন। প্রাইভেসি শব্দটার সাথে আহি ছোটবেলা থেকেই পরিচিত। শিল্পপতি বাবার একমাত্র কন্যা অল্প বয়সেই ফোন, ল্যাপটপ সবই হাতে পেয়ে যায়। নিজের ঘরে নিজের মতো থাকতেই সে অভ্যস্ত। এমনকি স্কুলে যাওয়ার আগে নিজের ঘরে সে তালা লাগিয়ে যায়। সেই ঘরে প্রবেশের অধিকার কারো নেই। উল্টো কেউ যদি ভুলেও পা রাখে তাকে আহির রোষাগ্নিতে পড়তে হয়। সালমা ফাউজিয়া মেয়ের কাজে বিরক্ত হন। কিন্তু মেয়ের বাবা যেখানে মেয়েকে আশকারা দিয়ে রেখেছেন সেখানে তিনি কিছু বললে উল্টো স্বামীর কাছ থেকেই তার বকা খেতে হয়। এমনিতেই স্বামীর সাথে তার বনিবনা হয় না। কিছু বলতে গেলেই হয়তো সংসার বাঁচানো দায় হয়ে যাবে। তাই তিনি চুপ করে থাকেন। কারণ তার মেয়ে আর যাই করুক পড়াশোনা ঠিকই করছে। পরীক্ষায়ও ভালো করে। তাই তিনি মোটামুটি আহির ভবিষ্যৎ নিয়ে চিন্তামুক্ত আছেন। আহি আর্ট স্কুল থেকে এসেই ব্যাগ থেকে সেই স্কেচটি বের করে তার ক্যানভাসের সাথে আটকে রাখল। বার কয়েক সেই স্কেচটিতে হাত বুলিয়ে পেন্সিল হাতে নিয়ে নিচের অংশে লিখল এয়ার। নামটি লিখতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল।
প্রথম প্রেম হয়তো এমনই হয়। কোনো আশা নেই, কোনো হতাশা নেই, কোনো স্মৃতি নেই, শুধু ভালোবাসতেই ভালো লাগে। আহির ঘরটি ভালোই বর্ষর। সেই ঘরে আসবাবপত্রের চেয়ে আহির শখের জিনিস বেশি। ঘরের একপাশ দখল করে নিয়েছে ৩-৪টি কাঠের ইজেল। ইজেলের উপর ক্যানভাস রাখা। অন্য পাশ দখল করে নিয়েছে পুরনো পত্রিকা দিয়ে মোড়ানো আহির আঁকা ছবি। দক্ষিণের জানালা বরাবর খাট। পুরনো দিনের বাড়িগুলোর মতো গ্রিল ছাড়া জানালা। আহি প্রতিদিনই খোলা চুল জানালার বাইরে বের করে দিয়ে ঘুমায়। তবে নিচেই দারোয়ান চাচার ঘর। আবার দিনরাত সময় ভাগ করে পাহারাদাররা বাড়ি পাহারা দেন। আহির মনে ভূতের ভয় একদমই নেই। সে বিন্দাস থাকে। গভীর রাত পর্যন্ত জেগে ছবি আঁকে, কখনো বা কমিক্সের বই পড়ে। আহিকে দেখলে যে কেউ বলবে আহির মতো সৌভাগ্যবতী হয় না। আহির বয়সী মেয়েদের যেখানে বাবা মার বকুনি খেয়ে পড়তে বসতে হয়, সেখানে আহি বকাঝকার নমুনায় কখনো দেখেনি। দিনগুলো কত চমৎকার ছিল। এখন ভাবছি কেন এত বড় হলাম। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আহির। চোখ বন্ধ করে অতীতের সুখ স্মৃতি হাতড়াতে ভালোই লাগছিল তার। বিমান অবতরণের ঘোষণা হতেই চোখ খুলল সে। পাশ ফিরে একনজর নাইবের দিকে তাকাল। তারও হয়তো এই মাত্র ঘুম ভেঙেছে। নিভু নিভু চোখে আহির দিকে তাকিয়ে বলল, এতগুলো সময় কিভাবে যে কেটে গেল। আহি নাইবের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এ লোকটার প্রশ্ন থেকে সে অন্তত বেঁচে গেছে। বিমান থেকে নেমেই গটগট পায়ে বিমানবন্দরে ঢুকে গেল আহি। জরুরি কাগজপত্র বের করে তা কাস্টমস অফিসারকে দেখিয়ে কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে গেল। নাইবকে দেখেই সে মুখ ঘুরিয়ে নিল। নাইব জরুরি কাগজপত্র দেখিয়ে আহির পাশে এসে দাঁড়াল। আহি ভ্রুকুটি মিশ্রিত চোখে নাইবের দিকে তাকাতেই নাইব বুক পকেট থেকে একটা কার্ড বের করে আহির দিকে এগিয়ে দিল। অনিচ্ছা সত্ত্বেও আহি কার্ডটি নিয়ে নিল। নাইব বলল, আমি বেশ বুঝতে পেরেছি আপনি ডিপ্রেশনে আছেন। আর এটা ভয়াবহ সমস্যা। তার চেয়ে বড় সমস্যা, সমস্যার কথাটা কাউকে বলতে না পারা। আপনার সীমাবদ্ধতা কোথায় সেটা আমি জানি না। আপনার সাথে কি হয়েছে তাও আমি জানি না। কিন্তু মিস ওয়াশিকা কবির, মানুষের মন কিন্তু জানালার মতো। জানালা খুলে দিলে যেমন মিষ্টি হাওয়া প্রবেশ করে, তেমনি বন্ধ রাখলে গুমোট বাতাবরণের সৃষ্টি হয়। জীবনটাও ঠিক তেমন। মনের জানালা খুলে দিবেন, সুখ দুঃখ অন্যের সাথে ভাগ করে নিবেন, তবেই স্বস্তি পাবেন। আর বন্ধ রাখবেন তো নিজেকেই ধীরে ধীরে হত্যা করবেন। আহি ঠোঁটে শুকনো হাসি টেনে কার্ডটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। নিজের কষ্ট লুকিয়ে রাখার জন্য এত চেষ্টা করছে সে, অথচ তার কষ্টটা আজ অপরিচিত একজন দেখেই বুঝে ফেলল। সে তো কঠিন হতে চাইছে, তাহলে কেন এই ভালোবাসা তাকে বারবার দুর্বল করে দিচ্ছে। ব্যাগ নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে এলো আহি। চারপাশে একবার চোখ বুলাল। তাকে নিতে কেউ আসেনি। আসার কথাও নয়। বাবা ঢাকাতেই আছেন। তিনি জানেন আজ আহি আসবে। সময়টাও আহি জানিয়েছিল। তবুও আসেননি। তবে বাবার কাছ থেকে কোনো আশা রাখে না সে। গেল বছরগুলোতে তার যেই রূপ দেখেছে, আহির আশা ভরসা সব হারিয়ে গেছে। জীবন যুদ্ধে সে নিজেকে পরিত্যক্ত মাঠে একাই আবিষ্কার করেছে, যার আগে পাশে কেউ নেই। বিমানবন্দরের সামনে থেকে গাড়ি নিয়ে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করল আহি। গাড়িতে উঠেই ফোনে নতুন সিম ঢুকাল। ফোন চালু করেই বাবার নম্বরে ডায়াল করতে যাবে তখনই ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে পরিচিত নাম দেখে ঠোঁটে মৃদু হাসি টেনে কল রিসিভ করল। ওপাশ থেকে উদ্বিগ্নতায় ভরা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো। কি রে, ফোন বন্ধ কেন তোর? মাত্রই তো ফোনে সিম লাগালাম। মাত্র কেন? ল্যান্ড তো অনেক আগেই করেছিস। ব্যাগপত্র নিতে গিয়েই তো সময় গেল।
আর আমি এদিকে চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। তুই মানুষ নাকি গরু? আহি গাল ফুলিয়ে বলল, গরু বলবি না আমাকে। আচ্ছা, গাভীই বলবো। ওপাশ থেকে হাতাহাতির শব্দ কানে আসতেই আহি ফোন সরিয়ে নিয়ে মিনমিনিয়ে বলল, পাগল ছাগলের দল। কল কেটে যেতেই আহি দীর্ঘশ্বাস ছাড়ল। রাদের সাথেই এতক্ষণ কথা বলছিল আহি। রিদমাম রাদ আহির ছোটবেলার বন্ধু। আর যার সাথে রাদের হাতাহাতি হচ্ছিল সে লাবিব, আহির আরেক বন্ধু। তারা একই স্কুলে পড়েছিল। রাদ আর লাবিব এতদিন আহির সাথে লন্ডনে ছিল। একই ইউনিভার্সিটি থেকে তারা পড়াশোনা শেষ করেছে। লাবিবের দাদা মারা যাওয়ায় লাবিব ও রাত দেশে আগেভাগেই চলে এসেছিল। রাত ফোনের দিকে তাকিয়ে বিরক্তির সুরে লাবিবকে বলল, দেখছিলি না কথা বলছিলাম? ফোনটা কেটে গেল তো। লাবিব ভ্রু কুঁচকে বলল, আমারও কথা ছিল আহির সাথে। দেখা হলে বলিস। আর বেশি কথা বলতে ইচ্ছে করলে নিজের ফোন থেকে কল দে। আমার ফোনে কি? ব্যাগে ফোন রাখতে গিয়েই আহির চোখ পড়ল বাদামি মলাটের ডায়েরিটির দিকে। বেশ মোটা আর ভারী ডায়েরি। ব্যাগের ভারটা বোধহয় এই ডায়েরির কারণেই একটু বেশি লেগেছিল। ভার হওয়ায় তো স্বাভাবিক। এই ডায়েরিতেই তো বাঁধা পড়ে আছে তার অতীত স্মৃতি। সে যেখানেই যায় এই ডায়েরি তার সঙ্গী হয়। আহি ডায়েরিটা হাতে নিয়েই মলিন হাসল। আলতো হাতে মলাটের উপর হাত বুলাল। চোখ সরিয়ে জানালার বাইরে ব্যস্ত রাস্তার মোড়ে তাকাতেই তার মনে পড়ে গেল এই ডায়েরিকে ঘিরে তার সৃষ্টি হওয়া সেই অদ্ভুত দিনটির কথা। সূর্যকিরণ পিছালা রাস্তায় ঠিকরে পড়ছে। পিচের রাস্তা রোদের আলোয় চিকচিক করছে। আহির ঠোঁটে কোমল হাসি। শক্ত হাতে একটা মোটা ডায়েরি আঁকড়ে ধরে আছে সে। স্কুল ছুটি হতেই জমানো টিফিনের টাকা দিয়ে এই ডায়েরি কেনা। একটা দোকান, স্কুলের পাশের লাইব্রেরি, শপিং মল ঘেটে সে এই বিচিত্র ডায়েরি কিনেছে। মলিন সাদা পৃষ্ঠার বাদামি চামড়ার ডায়েরি। ডায়েরির মলাটে আর পাতায় ক্লাসিক্যাল ছাপ। আহি ডায়েরির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এক যুগ পর যখন তুমি এই ডায়েরি পাবে তখন বুঝবে এই আহি তোমাকে কতটাই না ভালোবাসত। আকস্মাৎ আহির এলোমেলো ভাবনায় ছেদ ঘটল। সামনে হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মুখটি আহির গতিরোধ করল। আফিফ ঠোঁটে হাসি ঝুলিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের সাথে কথা বলছে। এ তো মেঘ না চাইতে বৃষ্টি। এভাবে আফিফের সাথে দেখা হয়ে যাবে আহি কল্পনাও করেনি। আহি ঝটপট আশপাশ চোখ বুলিয়ে নিল। তার চোখ পড়ল জীর্ণশীর্ণ দাঁড়িয়ে থাকা একটা রিকশার দিকে। সে রিকশার কাছে এসে তার কাঁধের ব্যাগটা রিকশার হাতলে ঝুলিয়ে দিল। তারপর ব্যাগের সাইড পকেট থেকে একটা কলম আর পেন্সিল বের করল। রিকশার পাশেই ইটের স্তূপ। হয়তো ইটগুলো ভাঙার জন্য একপাশে জড়ো করে রাখা হয়েছে। আহি চারটা ইট বসিয়ে বসার জায়গা করে নিল। এরপর আফিফের দিকে তাকিয়ে নতুন ডায়েরিটা খুলল। কোলের উপর রেখে সাদা পৃষ্ঠায় কলম চালাল। তোমার দিকে তাকিয়ে তোমার আমার প্রেমের গল্প লেখা শুরু করছি। বিষয়টা চমৎকার না? এমন উন্মাদ প্রেমিকা কি আগে দেখেছ? নিশ্চয় দেখনি। জানো, আজই কিনলাম এই ডায়েরিটা। আর পথে দেখা হয়ে গেল তোমার সাথে। তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো কোনো এক অচেনা ছেলের সাথে। আর আমি রৌদ্রতাপ ভুলে রিকশার পাশে তোমাকে দেখা যায় এমন স্থানে বসে আছি। লুকিয়ে লুকিয়ে দেখছি তোমাকে। আচ্ছা মেয়েরা কি এভাবে লুকিয়ে কারো দিকে তাকায়? মেয়েরাও কি এভাবে ভালোবাসে? জানি না, কিন্তু আমার তোমাকে এভাবে ভালোবাসতেই ভালো লাগে। লেখা শেষ করে আহি আফিফের দিকে তাকাল। চোখ মুখ কুঁচকে রেখেছে আহি। রোদের তাপে মুখ জ্বালা করছে, তবুও ঠাই বসে আছে সে। পেন্সিল হাতে নিতেই দেখল আফিফ ছেলেটির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আহি দাঁড়িয়ে গেল।
ব্যাগটা কাঁধে নিয়ে ছুটল আফিফের পিছু। কিন্তু অর্ধেক পথ যেতেই আফিফকে হারিয়ে ফেলল। শেষমেশ শুকনো মুখে এদিক ওদিক তাকিয়ে হতাশ হয়ে বাসায় ফিরল সে। এরপর বাসায় এসে কারো সাথে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। সালমা ফাউজিয়া আহির ঘরের সামনে এসে দাঁড়ালেন। সেকেন্ড খানিক নিশ্চুপ দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। বিকেলে আহি ডায়েরি খুলে তার লেখাটা একবার পড়ে নিল। তারপর খালি স্থানগুলোতে গোলাপের পাপড়ি লাগিয়ে একপাশে আফিফের নাম লেখা নোটটি আঠা দিয়ে লাগিয়ে দিল। আর নিচে লিখল, প্রথম তোমার নাম জানার চেষ্টা। কি সুন্দর নাম, আফিফ রাফাত। তারপর একটা পেন্সিল হাতে নিয়ে আজকের দৃশ্যটা স্কেচ করতে বসে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল চেহারার আফিফ, সামনে একটা ছেলের অবয়ব। আহি বসে আছে ইটের উপর, পাশে একটা রিকশা। স্কেচ শেষে ডায়েরিটা বন্ধ করে আলমারিতে তুলে রাখল আহি। এরপর ক্যানভাসে আটকানো সেই স্কেচটার দিকে তাকালো যেটা সেদিন বটবৃক্ষের পরিবর্তে এঁকেছিল। স্কেচটা বাঁধিয়ে ফেলার সিদ্ধান্ত নিল সে। যেই ভাবা সেই কাজ। স্কেচটা হাতে নিয়েই ঘর থেকে বেরিয়ে পড়ল আহি। সালমা ফাউজিয়া মেয়েকে চপল পায়ে বেরিয়ে যেতে দেখে ভ্রু কুঁচকালেন। আহি পাশের দোকানে গিয়ে স্কেচটা বাঁধাতে দিল। একদিনের মধ্যেই আফিফ তার ঘরে শোভা পাবে ভাবতেই ভীষণ ভালো লাগা কাজ করছিল আহির মনে। জানালার পর্দা দুপাশে সরিয়ে দিতেই জানালা ভেদ করে রোদের আলোকছটা আহির মুখে এসে পড়ল। কড়া রোদে মানুষ হাঁসফাঁস করছে। প্রকৃতি কেমন ভ্যাপসা গরম ছড়াচ্ছে। দেশে গরম বোধ হয় একটু বেশি। তবে আহির তেমন খারাপ লাগছে না। সে তো অভ্যস্ত এসবে। প্রিয় মুখটা দেখার জন্য কিছু বছর আগেও সে রোদে পুড়ে রাস্তায় দাঁড়িয়েছিল। কিন্তু ফলাফল শূন্য। অতীত স্মৃতি থেকে বেরিয়ে শুকনো ঢুক গিলল আহি। বুকটা আবার জ্বালা করছে তার। ঠোঁট দুটিও কাঁপছে। মাঝে মাঝেই প্যানিক অ্যাটাক আসে আহির। সেই 4 বছর আগে প্রথম এসেছিল। তারপর থেকে প্রতিনিয়ত এই সমস্যায় ভুগছে। ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে নিল বার কয়েক। এরপর ভেজা মুখেই সে হোটেলের বারান্দায় এসে দাঁড়াল। রোদের তাপে বারান্দার মেঝেতে পা রাখা যাচ্ছে না। রেলিংয়ে হাত রাখতেই বুঝল গরমের মাত্রা বেড়ে যাচ্ছে দিন দিন। 4 বছর আগেও প্রকৃতি এত উত্তপ্ত ছিল না। দিন দিন আবহাওয়ার ভিন্ন রূপ সৃষ্টি হচ্ছে। আজ হয়তো দেশে সর্বোচ্চ তাপমাত্রা। আর এদিকে সে নিম্ন মানের হোটেলে উঠেছে। রুমে এসির ব্যবস্থা নেই। ফ্যানটাও খুব আস্তে ঘুরছে। বাবাকে কয়েকবার ফোন দিয়েছিল আহি, কিন্তু তিনি ধরলেন না। তাই বাধ্য হয়েই কাছের একটা হোটেলে উঠতে হলো তাকে। ক্রেডিট কার্ডে অল্প কিছু টাকা ছিল, তা উঠিয়ে নিয়েছিল। সেই টাকা দিয়েই ঢাকায় জরুরি কাজ সেরে চট্টগ্রাম ফিরতে হবে। বারান্দার দেয়ালে হেলান দিয়ে এক দৃষ্টিতে ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে আহি। আর আনমনে বলতে লাগল, দেখো কেমন পাগল হয়ে যাচ্ছি এয়ার। তুমি হয়তো আমাকে মনেই রাখোনি, কিন্তু আমি এক পাগল, তোমাকে এত চেষ্টা করেও ভুলতে পারছি না। আমি তো ভোলার অনেক চেষ্টা করেছি। নিজেকে ব্যস্ত রেখেছি। এর চেয়ে বেশি চেষ্টা করতে গেলে মস্তিষ্ক বের করে তোমার স্মৃতি ঘেরা অংশটা মুছে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। কেন এত ভালোবেসেছিলাম তোমাকে, বলো না ইয়ার। ভালোবাসার সাগরে ফেলে দিয়েছ ঠিকই, কিন্তু ভুলে যাওয়াটা শিখিয়ে দাওনি। এখন শুধু একটাই চাওয়া, দ্বিতীয়বার যাতে তোমার মুখোমুখি হতে না হয়। তোমার জন্য দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু এখন বাধ্য হয়েই ফিরতে হলো। নয়তো কখনোই আসতাম না আমি। গ্রীষ্ম শেষ হলে আবার বর্ষার মাস আসবে। এমনই এক গ্রীষ্মে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখেছিলাম, আর বর্ষা এসে তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে গেল। সেদিন শুধু তোমাকে হারায়নি, অনেক মানুষকে একসাথে হারিয়ে ফেলেছিলাম। আমি তো কাউকে কষ্ট দেইনি এয়ার। তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি? আমি এত অসহায় কেন? মাঝে মাঝে ভাবি কেন বেঁচে আছি।
আমার বেঁচে থাকা না থাকায় কারো কিছুই আসে যায় না। আমি শুধু কিছু মানুষের জন্য ইনভেস্টমেন্ট মাত্র। আহি দেয়াল ঘেঁষে বারান্দার মেঝেতে বসে পড়ল। ফুপিয়ে কেঁদে উঠল সে, দেয়ালে ধীরগতিতে মাথার পেছনে ভাগ টুকাতে লাগল। এতে যদি মাথার চাপ একটু কমে। ভীষণ ভারী ভারী লাগছে মাথাটা। লিনাশা, পদ্ম, আহি আর পুষ্প, তারা মোট 4 বান্ধবী। স্কুল কলেজ একসাথেই শেষ করেছিল তারা। কিন্তু অনার্সে ভর্তি হওয়ার পরপরই তারা সবাই আলাদা হয়ে যায়। আর তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ধীরে ধীরে ম্লান হয়ে পড়ে। তারা তাদের নামের প্রথম অক্ষর দিয়ে তাদের 4 জনের এই ছোট বন্ধু মহলটির একটা নামও রেখেছিল, পলি আপু নামে। সবাই এই নামটা শুনে হাসাহাসি করত, আবার অবাক হতো 4 জনের বন্ধুত্ব দেখে। বন্ধু মহলে পদ্ম ছিল সবচেয়ে শান্ত। আর পুষ্প ছিল খুবই চঞ্চল। অন্যদিকে লিনাশা আর আহি ছিল অনেক মিশুক। তবে এই 4 জনের মধ্যে লিনাশা আর আহির বন্ধুত্ব একটু বেশি গভীর ছিল। কিন্তু হঠাৎ কি যেন হলো। আহি 4 বছরের জন্য দেশের বাইরে চলে গেল। যেই লিনাশার সাথে আহির গলায় গলায় ভাব ছিল, তারা এখন একে অপরের নামও উচ্চারণ করে না। অন্যদিকে পদ্ম বিয়ের পর থেকে সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। আর পুষ্পের সাথে আহির খুব কমই যোগাযোগ হয়। কিন্তু আহির ফোনের ওয়ালে এখনও কলেজের বিদায় অনুষ্ঠানে 4 জনের একসাথে তোলা শেষ ছবিটি শোভা পায়। ফোন হাতে নিয়ে সেই ছবিটিই দেখছিল আহি। ঠোঁটে মলিন হাসি টেনে আহি বলল, অন্তত তোরা আমার সাথে থাকলে আমার জীবনটা এমন এলোমেলো হতো না। পরিবার, বন্ধু, ভালোবাসা সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এই বিষাদ জীবনে কোথাও ছিটেফোঁটা আনন্দও নেই। ফোনের স্ক্রিনে রাদের নামটা ভেসে উঠতেই আহি ভেজা চোখ মুছে নিল। ফোন কানের কাছে আনতেই ওপাশ থেকে গম্ভীর মুখে রাদ বলল, কাঁদছিস? রাদের কথায় কান্নার বেগ যেন আরও বেড়ে গেল আহির। মুখে হাত চেপে নিজেকে সংবরণের ব্যর্থ চেষ্টা করতে লাগল সে। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক, কথা বলিস না। আমার কথা শোন। তোকে একটা গান শোনাই। চোখ বন্ধ করে রাখো। ভালো লাগবে। আহি চোখ বন্ধ করতেই অশ্রুগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ল। রাত কণ্ঠে গান ধরল। খোলা জানালা দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে। তখন তুমি এসে হেসে বলে দাও, আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও, আছি আমি পাশে। করো না কিছুতেই ভয়। তখনও বুঝিনি চলে যাবে তুমি, আমাকে এভাবে কাঁদিয়ে। তখনও বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। অনেক পথের পথিক আমি, ক্লান্ত সর্বশেষ। তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ। তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা। তোমার মাঝে তাই তো আমার জীবনের শত আশা। তখনও বুঝিনি চলে যাবে তুমি, আমাকে এভাবে কাঁদিয়ে। তখনও বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। আহি ভেজা কণ্ঠে বলল, আমার কষ্ট আরো বাড়িয়ে দিলি রাত। তোর কষ্টগুলো ভীষণ ঘাটতারা রে। শুনেছি মানুষ কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায়। আর তুই বরফ গলা নদী। কখনো শক্ত, কখন গড়িয়ে পড়িস। এভাবে চলবে না আহি। শক্ত হ। এখন তো তোকে আরো শক্ত হতে হবে। আঙ্কেলের মুখোমুখি দাঁড়ানোর জন্য তো অন্তত তোকে শক্ত হওয়া দরকার। আহি বিড়বিড় করে বলল, বাবার সাথে শক্তির জোরে আমি পারব না। আমি হয়তো হেরে যাব। রাত এবার ধমকের সুরে বলল, আহিনি, তোকে সামনে পেলে রামধোলাই করব আমি। মিনমিন করে কি বলছিস? হেরে গেলে মার খাবি। তোকে হারাতে হবে। পারব আমি। কেন পারবি না? যথেষ্ট বড় হয়েছিস তুই। এখন তোর মতামতের একটা মূল্য আছে। আর এসব পরে ভাবিস। আগে চট্টগ্রাম গিয়ে দেখ বাসার পরিবেশ কেমন। তারপর সুযোগ বুঝে নিজের মতো রাখবি। আঙ্কেলের সব অন্যায় কেন মেনে নিবি? তুই বাবাকে চিনিস না।
আমি এই 4 বছরে তার যেই রূপ দেখেছি, মনে হচ্ছে না আমি তার হাত থেকে মুক্তি পাব। মনে বলছে সামনে আরো ভয়ঙ্কর কিছু দেখতে হবে। ফোন বাজতেই কপালে ভাঁজ পড়ল আহির। আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানা ছেড়ে। ড্রেসিং টেবিলের পাশে ফোনটা রাখা। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে ফ্যানের দিকে তাকালো। ধীর গতিতে ফ্যান ঘুরছে। গরমে ঘেমে একাকার আহি। বিছানা ছেড়ে উঠেই ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে এলো। তারপর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ফোনের কাছে এলো সে। বাবার কল দেখে ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল আহির। ফিরতি কল দিল সেই নম্বরে। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে অপরিচিত কণ্ঠের স্বর ভেসে এলো। আহি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এটা তো রিজওয়ান কবিরের নম্বর, তাই না? জি স্যার, এখন ব্যস্ত আছেন। আমি উনার ম্যানেজার বলছি। বাবাকে একটু দেওয়া যাবে? আমি উনার মেয়ে ওয়াশিকা কবির। জি স্যার, এখন কথা বলতে পারবেন না। আপনার জন্য স্যার মেসেজ দিয়েছেন। কি মেসেজ? স্যার আপনার সাথে দেখা করতে পারছেন না। উনি জরুরি কাজে আজই সিলেট যাচ্ছেন। স্যার আপনাকে একাই চট্টগ্রাম ফিরতে বলেছেন। আহি নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। কাপা কণ্ঠে বলল, আচ্ছা। এরপর কল কেটে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বুকে হাত দিয়ে নিজের অস্থিরতা কমানোর চেষ্টা করল আহি। কিন্তু কোনো লাভ হল না। অশ্রুগুলো গাল বেয়ে গড়িয়েই পড়ল। সে মিনমিনিয়ে বলতে লাগল, কারো কি আমার জন্য একটুও সময় নেই? পাশ ফিরতেই আহির নজর পড়ল বাদামি মলাটের সেই ডায়েরিটির দিকে। আহি ঠোঁটে শুকনো হাসি টেনে ডায়েরিটা হাতে নিল। তারপর সেটা বুকের সাথে জড়িয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে ধীর গতিতে ঘূর্ণনরত ফ্যানটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দিনটি ছিল শুক্রবার। চারুশিল্পে ক্লাস শেষ হতেই আফিফ ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছে। আহি আফিফের ব্যস্ততা দেখে হুড়োহুড়ি করে উঠে দাঁড়াল। ব্যাগে খাতা ঢুকানোর সময়টাও যেন পেল না। খাতা পেন্সিল হাতে নিয়েই বেরিয়ে পড়ল আহি। আফিফ সিঁড়ি বেয়ে তরতর করে নেমে পড়ল। আহিও আফিফের পিছু নিয়েছে। কেন পিছু নিয়েছে তা আহি নিজেও জানে না। আফিফ দ্রুতপদে গেট দিয়ে বেরিয়ে পড়ল। আহিও কিছুটা দূরত্ব রেখে আফিফের পিছু পিছু হাঁটছে। ব্যস্ত রাস্তা, তবে আজ যান চলাচল হালকা। ছুটির দিন, তাই হয়তো। আজ জুমার দিন। মসজিদে তাড়াতাড়ি আজান দিচ্ছে। আফিফ হয়তো তাই এত দ্রুত গতিতে হাঁটছে। ভাবতেই আহির ঠোঁটে হাসি ফুটে উঠল। আফিফ কি তাহলে নামাজ পড়বে? কিন্তু আহি তো নামাজ পড়ে না। সেই ছোট বয়সে মায়ের কাছে নামাজ শিখেছিল সে। কিন্তু এখন আর পড়া হয় না। সারাদিন সে এটা সেটা নিয়েই ব্যস্ত থাকে। মা প্রতিদিন নামাজের সময় হলে বলে যান। কিন্তু আহি মায়ের কথা শুনে না। বকাঝকা করলে আহির বাবা রিজওয়ান কবির মেয়েকে আশকারা দিয়ে বলেন, মেয়ে এখনো ছোট, বড় হলে পড়বে। যদিও রিজওয়ান কবির নিজেও জুমার দিন ছাড়া মসজিদে দূরে থাক, বাসায়ও নামাজ পড়েন না। বাবার শিক্ষাটায় বোধহয় আহি পেয়েছে। আফিফ রাস্তার ওপারে, আহি অন্য পারে। সমান্তরাল রাস্তা। যেন কখনোই মিলিত হবে না এই পথ। মাথা নিচু করে হাঁটছে আফিফ। গরমে ঘেমে গেছে সে। পরনের নীল শার্টটা ঘামে ভিজে গায়ের সাথে সেটে আছে। কাঁধের একপাশে কালো ব্যাগ। হাতে একটা ধূসর বেল্টের ঘড়ি। পায়ে মলিন স্যান্ডেল। আহি দূর থেকে মুখস্থ করে নিচ্ছে আফিফের প্রতিটি পদচিহ্ন। পাশের একটা মসজিদে ঢুকে পড়ল আফিফ। আহি এপাশোপাশ তাকাল। এভাবে রাস্তায় দাঁড়িয়ে আফিফের অপেক্ষা করা সম্ভব নয়। তাই সে রাস্তা পার হয়ে মসজিদের কাছে আসতেই দেখল অনেকে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে। এভাবে দাঁড়িয়ে থাকাটা ভীষণ বেখাপ্পা লাগছে তার। তাই সে মসজিদের সামনে থেকেই একটা রিকশা নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসেই নিজের ঘরে চলে গেল আহি।
মিসেস সালমা ফাউজিয়া মেয়েকে দুপুরের খাবারের জন্য ডাকতে এসেই দেখলেন আহির ঘরের দরজা খোলা। মিসেস সালমা এমন ঘটনায় ভীষণ অবাক হলেন। কারণ আহি সবসময় দরজা বন্ধ করে রাখে। মিসেস সালমা দরজা হালকা ধাক্কা দিয়ে ভেতরে উকি দিতেই চমকে উঠলেন। দেখলেন মেয়ে জায়নামাজ বিছিয়ে মোনাজাত ধরে রেখেছে। রাতারাতি আহির এমন পরিবর্তন ভীষণ অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। আহির মোনাজাত শেষ হতেই তিনি ধীর কণ্ঠে বললেন, ভেতরে আসব আহি। আহি মায়ের দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, আসো মা। মিসেস সালমা ফাউজিয়া একনজর পুরো ঘরের দিকে চোখ বুলিয়ে নিলেন। তারপর বললেন, তুমি আজ হঠাৎ নামাজে বসেছ? আহি মুচকি হেসে বলল, আজ থেকে আমি নামাজ বাদ দেব না মা। আমি যা চাই আল্লাহর কাছেই চাইব। বেশ তো, কিন্তু তোমার ঘরে নামাজ পড়লে তো নামাজ হবে না। কেন? এখানে এত ছবি ঝুলছে। তুমি লাইব্রেরি রুমে গিয়ে নামাজ পড়ো। ওখানে একপাশে নামাজের ব্যবস্থা আছে। মা, আমি নিরিবিলিতে নামাজ পড়ব। আল্লাহর সাথে আমি কিছু সিক্রেট কথা বলবো। ওখানে তো যে কেউ এসে পড়বে। তুমি যখন নামাজ পড়বে তখন লাইব্রেরি রুম বন্ধ করে পড়তে পারবে। কেউ তোমাকে বিরক্ত করতে আসবে না। আচ্ছা। সালমা ফাউজিয়া মেয়েকে বুকে জড়িয়ে আহির মাথায় চুমু খেলেন। আর আহির ঠোঁটে প্রশান্তির হাসি। সে মনে মনে বলল, এখন তুমি আমার হবেই হবে। আমি আল্লাহর কাছে তোমাকে চেয়ে নিচ্ছি। আহির গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে বালিশের উপর আছড়ে পড়ল। কান্না ভেজা কণ্ঠে সে বলল, আমি সেদিন থেকে তোমাকে চেয়েছি একটা রাত একটা দিনও বাদ যায়নি যেদিন আল্লাহর কাছে তোমাকে চাইনি। তাহলে তোমাকে কেন পেলাম না আমি? খুব ইচ্ছে হয় তোমার হাত ধরে হাঁটতে। খুব ইচ্ছে হয় তোমাকে জড়িয়ে ধরতে। তুমি কেন আমার হলে না আহি শব্দ করে কেঁদে উঠল। ডায়েরিটা বুকের সাথে জড়িয়ে ধরে পাশ ফিরে বালিশে মুখ গুজল। হঠাৎ আহির ফোনটা বেজে উঠল। চোখ মুছে ফোন হাতে নিতেই দেখল রাদের কল। আহি বোতল থেকে অল্প কিছুটা পানি খেয়ে গলা ভিজিয়ে নিয়ে কল রিসিভ করল। ওপাশ থেকে রাত জিজ্ঞেস করল, দুপুরে খেয়েছিস? আহি নিঃশব্দে হাসল। রাত বলল, এই মুহূর্তে আমার কলটা করা খুব দরকার ছিল। আহি মুচকি হেসে বলল, তুই না থাকলে আমাকে হয়তো অনেক আগেই পৃথিবীর মায়া ছাড়তে হতো। আউলফাউল কথা বলিস না। আমি আসছি ঢাকা। তুই? হ্যাঁ, আমি বাসে উঠেছি। রাতে পৌঁছাব। তোর হোটেলের ঠিকানা দে, আমার সাথেই চট্টগ্রাম যাবি। এমন সুন্দরী মেয়েকে আমি কি ঢাকা শহরে একা ছাড়ব নাকি? বাবাদের মতো কথা বলছিস। বাবাও যদি তোর মতো করে ভাবত। এখন খেয়ে নে। এরপর করা এক কাপ চা খাবি। চা খেলে মাথায় যে পোকাটা ঘোরাঘুরি করছে সে অন্তত কিছু সময়ের জন্য বের হবে। মধ্যাহ্নের শেষ ভাগ। আহি হোটেল রুম থেকে বেরিয়ে আশেপাশে হাঁটছে। রাস্তার পাশে খাবারের দোকানগুলো ভীষণ অপরিচ্ছন্ন মনে হচ্ছে তার। কিন্তু খিদেও পেয়েছে খুব। তাই একটা রেস্তোরাঁয় ঢুকে পড়ল। অনুন্নত রেস্তোরাঁ, একটা চাপা দুর্গন্ধ নাকে এসে ঠেকেছে। মধ্যাহ্নের সময়, তাই রেস্তোরাঁয় তেমন ভিড় নেই। যারা আছে তারা চাসিঙ্গারা খাচ্ছে। আহিকে বসতে দেখে একটা ৮-১০ বছর বয়সী ছেলে আহির কাছে এসে জিজ্ঞেস করল, কি খাইবেন আফা? আহি ছেলেটিকে ভালোভাবে পরখ করে বলল, ভাত হবে না আফা, শেষ হইয়া গেছে। এখন কি পাওয়া যাবে? সিঙ্গারা, সমুচা, চিকেন রোল। আহি ছেলেটিকে থামিয়ে দিয়ে বলল, এসব ছাড়া আর কিছু নেই। পরোটা আর ভাজি আছে, কিন্তু সময় লাগব। ওটাই নিয়ে আসো। পরোটা কইডা আনবো আফা? 2টা। আহি খাবার অর্ডার করে পাশ ফিরে তাকাতেই অন্যমনস্ক হয়ে পড়ল। পাশের টেবিলে 4-5টা ওয়ান টাইম কাপ রাখা।
আহি কাপগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনটি। চারুশিল্প থেকে বের হয়ে প্রতিদিনের মতো আজও আহি আফিফের পিছু নিয়েছে। রোদের উত্তাপ আজ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। মৃদু সমীকরণে নির্মল বাতাবরণ সৃষ্টি হয়েছে। আফিফ রাস্তার পাশে টঙের দোকানে গিয়ে দাঁড়াল। আহিও কিছুটা দূরত্ব রেখে দাঁড়াল। আফিফ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। হালকা হাওয়ায় আফিফের কপালের সামনে লেপ্টে থাকা চুলগুলো দুলছে। আহির মন চাইছে চুলগুলো আলতো হাতে স্পর্শ করতে আর যত্নের সাথে গুছিয়ে দিতে। টঙের দোকানদার একটা প্লাস্টিকের কাপ আফিফের দিকে এগিয়ে দিতেই সে টাকা এগিয়ে দিল। এরপর সে পাশে থাকা ছোট একটা বেঞ্চে বসে চা খাওয়ায় মনোযোগ দিল। আফিফ জানতেই পারল না তার চা খাওয়ার দৃশ্যটি কেউ মুগ্ধ চোখে দেখছিল। চা খাওয়া শেষ হতেই আফিফ কাপটি বেঞ্চের উপর রেখে চলে গেল। আর আহি সবার চোখ ফাঁকি দিয়ে সেই কাপটি উঠিয়ে নিল। এরপর বাসায় এসে টেবিলের উপর কাপটি রেখেই ডায়েরি খুলে লিখতে বসল। ক্লান্ত মুখ, নাকের ডগায় জমে ছিল বিন্দু বিন্দু ঘাম। হালকা হাওয়া তোমার ঘর্মাক্ত কপালটি শুকিয়ে দিয়ে গেল। আর তোমার ঘামে লেপ্টে থাকা চুলগুলোও মুক্ত হল। তুমি চায়ের কাপ হাতে নিয়ে একটা ভাঙা বেঞ্চে বসলে। কাপে চুমুক দিতেই তোমার চোখ দুটো ছলছল করে উঠল। চা নিশ্চিত গরম ছিল, কিন্তু তোমার কপালে একটুও ভাঁজ পড়ল না। শুধু চোখ দুটোই সাড়া দিয়েছিল। আজ কেন যেন মনে হলো তুমি শুধু ক্লান্ত নও, বড্ড ক্লান্ত। তোমার মনে কি ভীষণ কষ্ট এয়ার। আমাকে ভাগ দিবে সেই কষ্টের। আমি তোমার কষ্ট নিয়ে নেব। দেখবে তুমি খুব সুখী হবে, অনেক সুখী হবে, কারণ তোমার জন্য আমি আছি। কলম উঠিয়ে নিল আহি। টেবিলের উপর রাখা প্লাস্টিকের কাপটির দিকে তাকিয়ে মুচকি হাসল। এরপর একটা পেন্সিল হাতে নিয়ে লেখার পাশেই আজকের দৃশ্যটা স্কেচ করতে লাগল। একটা ছেলে কাঠের ভেঙে বসে প্লাস্টিকের কাপ হাতে নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। পাশে টঙের দোকান, আর দূরে দাঁড়িয়ে একটা মেয়ে সেই ছেলেটির দিকে তাকিয়ে আছে। স্কেচ শেষ করেই ডায়েরিটা আলমারিতে তুলে রাখল আহি। আর কাপটাও ওভাবেই প্লাস্টিক পেপারে মুড়িয়ে একটা তালা দেওয়া বাক্সে রেখে দিল। এই বাক্সটিতে আহি সবসময় তালা ঝুলিয়ে রাখে। খুব প্রয়োজন হলেই সে বাক্সটি খুলবে। খাবার আসতেই আহির ঘোর কাটল। তার চোখে অশ্রু ভিড় করেছে। ৮-১০ বছর বয়সী সেই বাচ্চা ছেলেটা কি বুঝল কে জানে। সে হুট করেই জিজ্ঞেস করে বসল, আফা কারো কথা মনে পড়ছে নি? আহি হালকা হেসে বলল, না তো। ঝাঝালো একটা গন্ধ নাকে লেগেছে। পাশেই তো রান্নাঘর, তাই হয়তো। আফা, আমি ওইখান থেইক্কা দেখতাছিলাম আপনারে। আগে কারো সাথে আইছিলেন মনে হয়। রেস্তোরাঁর মালিক পাশেই ছিলেন। তিনি হয়তো ছেলেটার কথাগুলো শুনে ফেলেছিলেন। তিনি ধমকের সুরে বললেন, ওই মিন্টু, ওই টেবিলে চা দিয়ে আয়। উনাদের এতক্ষণ বসায় রাখছস কেন? আহি স্বস্তির নিঃশ্বাস ফেলল। দোকানের মালিককে নীরবে ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে টাকা দিয়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতেই ভাবতে লাগল, এয়ার, সত্যিই কি তুমি তোমার সব কষ্ট আমাকে দিয়ে সুখী হয়েছ? দেখো না, আমি এমন একটা মিনিট যায় না যখন তোমাকে নিয়ে ভাবি না। তুমি আমার রক্তের সাথে মিশে গেছ। প্রতিটা নিঃশ্বাসের সাথে তোমাকে হারানোর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এমন কোনো স্থান নেই, চেনা অচেনা, যেখানে তোমাকে আমি অনুভব করি না। এভাবে কাউকে ভালোবাসা কি খুব দরকার ছিল? তুমি কি কখনো আমার মতো করে আমাকে ভালোবাসতে পারতে? পৃথিবীর কেউ কি কখনো এমন উন্মাদের মতো কাউকে ভালোবেসেছিল? এমন কেউ যদি থাকতো, আমি তার কাছে গিয়ে মুক্তির পথ খুঁজতাম। কার ভালো লাগে কষ্ট পেতে? কার ভালো লাগে চোখ ভেজাতে? শুনেছি কাঁদতে কাঁদতে নাকি চোখ শুকিয়ে যায়। কে বলেছে এই কথা? আমার চোখ তো আজও তোমার স্মৃতিতেই ভিজে উঠে।
আমার অশ্রু বিরামহীন ভাবে গড়িয়ে পড়ছে, আর হৃদয়টা হয়ে যাচ্ছে বিরান মরুভূমি। দরজায় কড়া নাড়ার শব্দে বিছানা ছেড়ে উঠে বসল আহি। ফোন হাতে নিয়ে দেখল সকাল 10:30। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে রাদের অনেকগুলো মিস কল আর মেসেজ। আহি মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল, কারণ রাতেই রাদের ঢাকায় আসার কথা ছিল। আহি মেসেজগুলো দেখতে লাগল। মেসেজে কোনো কিছু লেখা নেই, শুধু রাগের ইমোজি পাঠিয়েছে। ছেলেটার মাথাটা এখন চরম খারাপ হয়ে আছে, তা আহি নিশ্চিত। দরজায় এবার খুব জোরেই ধাক্কা পড়ল। আহি থতমত খেয়ে গেল। সে তো ভুলেই গিয়েছিল কড়া নাড়ার শব্দে তার ঘুম ভেঙেছিল। আজকাল মাথাটা ঠিকভাবে কাজই করছে না তার। আহি তড়িঘড়ি করে উঠে দরজা খুলে দিতেই রাদের রাগী মুখটা তার সামনে দৃশ্যমান হল। রাদের কপাল ছুঁয়ে ঘাম গড়িয়ে পড়ছে। আশেপাশে দু-একজন লোক জড়ো হয়েছে। হোটেলের ম্যানেজারও দাঁড়িয়ে আছেন। রাদ এদিক সেদিক না তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি মরার ঘুম ঘুমাচ্ছিলি তুই? আমি তো ভেবে ফেলেছি তুই ফ্যানের সাথে ঝুলে আছিস। আরেকবার দরজা ধাক্কা দেওয়ার পরও যদি না খুলতি, এই দরজাটা আজ ভাঙা লাগত। আহি ভ্রু কুঁচকে রাদের দিকে তাকিয়ে রইল। রাত পেছনে ফিরে ম্যানেজারকে বলল, এখন আসুন, আপনার নাটক শেষ হয়ে গেছে। রাদ আহিকে সরিয়ে হনহনিয়ে রুমে ঢুকে পড়ল। আহি ম্যানেজারের দিকে এক নজর তাকিয়ে কাচুমাচু মুখে দুঃখ প্রকাশ করতে যাবে, তখনই রাদ হাত ধরে তাকে ভেতরে ঢুকিয়ে দরজা আটকে দিল। আহি হাত ছাড়িয়ে নিয়ে রাগী স্বরে বলল, পাগল হয়ে গেলি নাকি? রাত কোনো উত্তর না দিয়ে রুমে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগল। আহি বুকে হাত গুজে বলল, কি খুঁজছিস? মরার চেষ্টা করছিলি কিনা দেখছি। রাত বিছানার নিচে উকিঝুঁকি দিয়ে মাথা তুলে বলল, রশি কই? কিসের রশি? যেটা দিয়ে ঝুলতে যাচ্ছিলি? ফাজলামো করছিস আমার সাথে? মোটেও না। তুই আমার জান বের করে দিয়েছিলি। তোর কি মনে হয় আমি 4 বছর আগের ঘটনার জন্য এখন সুইসাইড করব? তাও আবার দেশে এসে? বলা তো যায় না। হয়তো তাই। দেশে তো খবরের অভাব আছে। তাই খবর হওয়ার জন্য এসেছিস, যাতে ওই ব্যাটার নজরে আসে। তুই বাড়াবাড়ি করিস না তো। এখন বল, রাতে কোথায় ছিলি? তোর পাশের রুমেই ছিলাম। ভাগ্যক্রমে ওই রুমটা খালি ছিল, নয়তো সারারাত তোর রুমের বাইরে মশা মারতে হতো। আর হোটেলের যা অবস্থা দেখছি, যে কোনো ঋতুতেই রুম খালি পাওয়া যাবে। আহি চোখ ছোট করে জিজ্ঞেস করল, কটায় এসেছিস? 12:30। আর তুই তো নিশাচরি, তাহলে কাল রাতে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলি কেন? সরি রে, মাথায় ভীষণ ব্যথা ছিল। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তাই খেয়াল ছিল না। রাতে তোকে ডাকিনি, লোকে আবার কিনাকি ভাববে তাই। সকাল 6টায় ঘুম ভেঙেছিল আমার। ভদ্রতার খাতিরে 9টা পর্যন্ত বসেছিলাম। ফোনের উপর ফোন দিচ্ছি, তুই মদন ফোনটাও ধরলি না। শেষে অধৈর্য হয়ে রুমের দরজায় ঠোকা দিলাম। আর তোর যে মরার ওষুধের সাইড ইফেক্ট, ঠেলা দিয়েও উঠানো যায় না। আরেকটু হলে পুলিশ মিডিয়া এসে হাজির হতো। তখন তো তোর সেলিব্রিটি বাবাও সুরসুর করে চলে আসতো। এসব কথা বাদ দে, নাস্তা খাবি চল। হাতমুখ ধুয়ে নে। চেহারার যা অবস্থা। জি, আমার চেহারা তোমার জন্য ক্লান্ত হয়েছে। তুমি আছো তেলাপোকার শোকে, আর আমি আছি মৌমাছির চিন্তায়। আহি হেসে বলল, তুই কি তাহলে মশা? আমি কি তোর রক্ত খাইছি? নাকি ওই তেলাপোকার রক্ত খাইছি? মশা তোর বাবা। আমি এসব যেমন তেমন কীটপতঙ্গদের দলভুক্ত নই। আমি বুদ্ধিমান পতঙ্গ। পতঙ্গ আবার বুদ্ধিমান হয়। পিপিলিকা বুদ্ধিমান হয়, বুঝেছিস? আর তুই এসব বুঝবিও না। তুই আছিস তেলাপোকা নিয়ে ব্যস্ত। এখন চল, নাকি মুখে তুলে দিতে হবে? নিজ হাতে খেতে পারবি তো? আহি মুখ বাঁকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল।
নাস্তা খাওয়া শেষে রাত আহির দিকে তাকাল। আহি এখনো খাচ্ছে, ঠোঁট বন্ধ করে মুখ ঘুরাচ্ছে। রাত ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল, এখানে কি কেউ তোর ভিডিও করছে? আহি চকিত দৃষ্টিতে এদিক ওদিক তাকাল। তারপর রাদের দিকে তাকিয়ে বলল, কোথায়? কাউকে তো দেখছি না। তাহলে এমন ঢং করে খাচ্ছিস কেন? তাড়াতাড়ি খেয়ে উঠো না। আহি চেঁচিয়ে বলল, তুই সকাল থেকে আমার উপর চেঁচাচ্ছিস। এখানে কি চেঁচামেচি করতে এসেছিস? হ্যাঁ, তোর মগজে স্ক্রুগুলো একটু শক্ত করতে হবে তো। আবার যদি খুলে পড়ে যায়। তাই চেঁচিয়ে চেঁচিয়ে স্ক্রুগুলো নিজেদের জায়গায় সেট করাচ্ছি। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যেই কাজে এখানে এসেছি সেটাই বলি। বল। স্ক্রু তাহলে একটু শক্ত হয়েছে? আহি চোখ ছোট করে বলল, আতাউল গনির নাম শুনেছিস? না। কে সে? নামকরা উকিল। উনার সাথে দেখা করতে এসেছি। তোর বাবা জানে? না। পাগল তুই। বাবা জানলে আমাকে একা ছাড়তই না। আঙ্কেল জিজ্ঞেস করেনি ঢাকায় কেন এসেছিস? লাবিবের দাদা মারা গিয়েছিল বলেছিলাম। ওর বাড়িতে যাব বলেছি। মাই গড! কোথায় খুলনা আর কোথায় ঢাকা? আঙ্কেল যদি তোর সাথে লাবিবের বাড়ি যেতে চাইতো। বাবাকে তুই চিনিস না। আমার সাথে দেখা করবে এই আশা করাও আমার জন্য আকাশকুসুম ছিল। লাবিবের বাড়ি নিয়ে যাবে সেটা তো সোনার পাথর বাটি। বাবা এত পজিটিভ না। আমাকে যথেষ্ট ফ্রিডম দিয়েছে। শুধু একটা জায়গায় আমার সব স্বাধীনতা কেড়ে নিয়েছে। আর ওটাই মৌলিক স্বাধীনতা। এগুলো স্বাধীনতা না। এগুলোকে বলে মাথায় উঠিয়ে আছাড় মারা। আহি দ্বিরুক্তি করল না। নিশ্চুপ বসে রইল। রাত ধীর কণ্ঠে বলল, চল উকিলটার কাছে যাই। তোকে মুক্ত করার দায়িত্ব আমার। আহি রাদের হাত ধরে মলিন মুখে বলল, আমি বের হতে পারব তো? চেষ্টা করে দেখ। পারতেও পারিস। তুই এখন অ্যাডাল্ট। এখন তোর উপর জোরাজুরি খাটাতে পারবে না। মা যে বলল আমি ফেরাউনের গর্তে পড়েছি। মৃত্যু ছাড়া আমার রেহাই নেই। রাদ আহির হাত শক্ত করে ধরে বলল, এই ফেরাউনকে কর্ণফুলিতে ভাসিয়ে দেব। বাবা কিন্তু সাঁতার জানে। রাদ আহির কথায় শব্দ করে হাসল। রাদের হাসি দেখে আহিও নীরবে হাসল। রাদ নিজের হাসি আটকে মুগ্ধ দৃষ্টিতে আহির হাসি দেখায় ব্যস্ত হয়ে পড়ল। আহির দুই গাল ঈষৎ লাল হয়ে গেছে। নয়ন পল্লব চোখের নিচের অংশ ঢেকে দিয়েছে। নাকের দুই পাশে ভাঁজ পড়েছে। ভীষণ সুন্দর লাগছে আহিকে। রাদ আনমনে বলল, এভাবে হাসতে জানলে অনেক আগেই আমাদের প্রেম শুরু হতো আহি। আর তুই আছিস শুধু ওই তেলাপোকার ভাবনায়। অ্যাডভোকেট আতাউল গনির অফিসের বাইরে 3 ঘন্টা অপেক্ষা করার পর আহি আর রাত তার সাথে দেখা করার সুযোগ পেল। আহি তার ফাইলগুলো এগিয়ে দিয়ে নিজের সমস্যার কথাগুলো গনি সাহেবকে জানাল। আতাউল গনি ফাইলটি হাতে নিয়ে উল্টেপাল্টে দেখলেন। তারপর কৌতুকময় হাসি ফেরত দিয়ে বললেন, মিস্টার রিজওয়ান কবিরের বিরুদ্ধে গিয়ে যদি আমি কোনো কেস নেই তাহলে কারোই লাভ হবে না, বরং আমার ক্ষতি হবে। আমার সামনে তার একমাত্র মেয়ে বসে আছে, আর এই কথা যদি তিনি জেনেও যান তাহলে হয়তো পত্রিকায় কোনো খারাপ সংবাদ আসবে না। কারণ সমস্যা তো 4 দেয়ালের মধ্যেই চুকে যাবে। কিন্তু মিস ওয়াশিকা কবির, আপনার পাশের জনের গুম হয়ে যাওয়ার খবরটা তড়িৎ গতিতে নিউজ চ্যানেলে প্রচার হতে পারে। গনি সাহেব রাদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, সাবধান মিস্টার এক্স ওয়াই জেড। রাদ আর আহি চকিত দৃষ্টিতে আতাউল গনির দিকে তাকিয়ে রইল। গনি সাহেব টেবিলে হাত রেখে রাদের দিকে ঝুঁকে বললেন, শীঘ্রই এই মেয়ের সঙ্গ ত্যাগ করো। নয়তো তোমার বাবা মা নিজের সন্তান হারিয়ে উন্মাদ হয়ে যাবেন। আহি তার ফাইলগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম আর আপনি আমাদের হুমকি দিচ্ছেন।
গনি সাহেব দুই গালে আঙ্গুল ছুঁয়ে জিহ্বায় হালকা কামড় বসিয়ে মাথা দুলাতে দুলাতে বললেন, উপদেশ যদি হুমকি হয়ে দাঁড়ায় তাহলে আমার কিছুই করার নেই। আর আমার চেয়ে তুমি তোমার বাবাকে ভালোই চেনো। নিজের জীবনের মায়া কার না থাকে। এখন তুমি তোমার প্রেমিকের জীবন ভিক্ষা দাও। রাত হাত মুঠো করে উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তখনই আহি তাকে থামিয়ে দিয়ে চাপা স্বরে বলল, চল রাত, আমার সমস্যার কোনো সমাধান নেই। রাত আহির হাত ধরে তাকে নিয়ে আতাউল গনির রুম থেকে বেরিয়ে পড়ল। গনি সাহেবের অফিসের বাইরে এসেই আহি ধপ করে সিঁড়িতে বসে পড়ল। রাত আহির হাত ধরে তার পাশে বসে বলল, তুই এত ভাবিস না তো। দেখিস এর চেয়ে ভালো কোনো উকিল আমাদের সাহায্য করবেন। আহি ক্ষীণ কণ্ঠে বলল, না রাত, আমাকে হয়তো এটাই মেনে নিতে হবে। দিনশেষে ক্ষমতার কাছে সবাই হেরে যায়। যে যতই ক্ষমতাবান হোক, সন্তানের খুশি সবার আগে। 4 বছর আগে তুই হয়তো আঙ্কেলের কাছে ছোট ছিলি। এখন তুই যথেষ্ট বড় হয়েছিস। দেখিস আঙ্কেল তোর ইচ্ছের গুরুত্ব দেবে। আহি ব্যাগপত্র নিয়ে টিকেট কাউন্টারে বসে আছে। আধা ঘন্টা পর বাস ছাড়বে চট্টগ্রামের উদ্দেশ্যে। রাত একটা চিপসের প্যাকেট খুলতে খুলতে তার পাশে বসে বলল, এখনো মুখ ভার করে বসে থাকবি? আহি মলিন হেসে বলল, উহুম, আমি ঠিক আছি। রাত আহির দিকে নিগুড় দৃষ্টিতে তাকিয়ে রইল। আহি রাদের চাহনি দেখে ভ্রু কুঁচকে তাকাল। আহির প্রশ্নবিদ্ধ নয়নের প্রত্যুত্তরে রাত বলল, এই যে একটু আগে হাসলি, এই হাসিটার নাম কি জানিস? কি নাম? নীল হাসি। আহি ভ্রু কুঁচকাল। রাত বলল, শুনেছি নীল রং কষ্টের, হতাশার। তোর মুখে নীল হাসি মানায় না আহি। তোর মুখে হলুদ হাসি মানায়। আহি নিঃশব্দে হাসল। রাত আহির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আহি রাদের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, আর তোর মুখে এমন গম্ভীর কথাবার্তা মানায় না দোস্ত। রাত আহির কথা উপেক্ষা করেই বলতে লাগল, হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়। আচ্ছা, এটা আমার কথা নয়, হুমায়ুন স্যারের কথা। তুই বইও পড়িস নাকি? একটু আধটু। এত বছর এই কথা জানলাম না। আমাকে জানার চেষ্টা করেছিস কখনো? আহি ভ্রু কুঁচকে রাদের দিকে তাকাল। রাত আহির চোখে হাত রেখে বলল, চোখ বন্ধ করে হাসার চেষ্টা কর। দেখবি মনের সব কষ্ট চুটকির মধ্যে মিলিয়ে গেছে। আহি মৃদু হেসে চোখ বন্ধ করল। রাত বলল, কল্পনা কর হাসলে মানুষকে কত সুন্দর লাগে। আহি কল্পনা করতেই তার চোখের সামনে ভেসে উঠল আফিফের সেই হাস্যোজ্জ্বল মুখ। সেদিন চারুশিল্পের ক্লাস শেষে স্যারের সাথে সাবলীলভাবে হেসে কথা বলছিল আফিফ। যেই হাসিতে কোনো জোরতা নেই, কোনো জরিমা নেই। ভীষণ চমৎকার সেই হাসি। আহি ইচ্ছে করে ধীর গতিতে ব্যাগে খাতা কলম ঢোকাচ্ছিল, যাতে একটু বেশি সময় ধরে ক্লাসে থাকা যায় আর আফিফের চমৎকার হাসিটা দেখা যায়। আহির লোভ চড়েছিল ভীষণ। সেই হাসিটা মুখস্থ করে বাসায় এসে স্কেচ বানিয়েছিল সে। একদম হুবহু সেই হাসির স্কেচ। যে কেউ দেখলে বুঝে ফেলবে এটাই আফিফ। আহি রেয়ার। ততদিনে নিখুঁত স্কেচ করা শিখে ফেলেছিল আহি। তবে আহির এই নিখুঁত অঙ্কন সম্পর্কে একমাত্র সে ছাড়া আর কেউই অবগত ছিল না। ক্লাসে সে ঠিকই কোনো না কোনো ভুল করত, যাতে তাকে উপরের ক্লাসে উঠিয়ে দেওয়া না হয়। কারণ আফিফকে সে এখনই হারাতে চায় না। মচমচ শব্দ কানে আসতেই আহি চোখ খুলে দেখল রাত গম্ভীর মুখে আহির দিকে তাকিয়ে চিপস খাচ্ছে। আহি ঘড়ির দিকে তাকিয়ে বলল, চল বাসে উঠে বসি। রাত কাঁধে ব্যাগ উঠিয়ে নিতে নিতে বলল, আমি ভেবেছিলাম হাসি কল্পনা করতে গিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছিস। আহি চোখ ছোট করে রাদের দিকে তাকিয়ে রইল। নিজেই উদ্ভট সব কাজ করতে বলবে, আবার এখন নিজেই মজা নিবে।
কার্তিকের মাঝামাঝি দিনগুলো ভীষণ সুন্দর। শীতের আগমনে উত্তরের সমীরণ প্রকৃতিতে উষ্ণ ও আরামপ্রদ বাতাবরণ সৃষ্টি করেছে। আকস্মিক বাদল ধারায় পথঘাট ভিজে না অনেকদিন। ধুলো জমা রাস্তা দেখলে মনে হবে মরুভূমিতে এইমাত্র ধূলিঝড় হল। শরতের রেশ এখনো রাস্তার ধারে রয়ে গেছে। এখানে সেখানে এখনো কাশফুল দেখা যাচ্ছে। তবে কাশবনের শুভ্র রং ধূলি কণায় মলিন হয়ে গেছে। রাস্তাঘাট তৃষাতুর কাক হয়ে বৃষ্টির ছিটে ফোটার অপেক্ষায় আছে। তবে সাধারণ বেশ সন্তুষ্ট। এমন আরামদায়ক বাতাবরণই সবার পছন্দের। আর আহির কাছে হেমন্তের এই রূপটা ভীষণ প্রিয়। প্রায় সে হেমন্তের দুপুরে ইজেল ক্যানভাস নিয়ে নদীর ধারে চলে আসে। নদীর পাড়ে ছবি আঁকাটা খুবই সাধারণ ঘটনা। যে কোনো চিত্রশিল্পী জীবনে একবার হলেও নদীর দৃশ্য এঁকেছে। কিন্তু আহি অনন্য। সে নদীর পাড়ে বসে সব বিষয়ের ছবি আঁকে, কিন্তু কখনো নদীর ছবি ক্যানভাসে উঠায়নি। কারণ আহি মনে করে এই নদীর ধীর বহমান স্রোত তাকে রং তুলির ব্যবহার শিখিয়েছে। আর এই ক্ষুদ্র শিক্ষাটা সে কারো কাছেই উন্মুক্ত করতে চায় না। নদীর ছবি আঁকলে যদি তার অনুপ্রেরণার উৎসটা হালকা হয়ে যায়, কিছু সৌন্দর্য মনে গেঁথে যাওয়ায় ভালো। সৃষ্টিকর্মে প্রকাশিত হলে এর মাধুর্যতা হারিয়ে যায়। আর এত চমৎকার দৃশ্য হয়তো আহি কখনোই আঁকতে পারবে না। তাই নদীর পাড়ে গিয়েও সে কখনো নদীর ছবি আঁকেনি। তবে সে হেমন্তের মধ্যাহ্ন দুপুরে নদীর বহমান স্রোতকে সাক্ষী রেখে তার গোপন প্রেমের গল্প করেছে। আজ বৃহস্পতিবার। বৃহস্পতি, শুক্র এই দুদিন চারুশিল্পে ক্লাস থাকে। কিন্তু আজ নেই। দেশের দুই দলীয় রেষারেষির দরুন আজ হরতাল চলছে। আহির বাবা মা দুজনই বাসায় উপস্থিত। তারা একই ছাদের নিচে আছেন মানেই বাসায় ছোটখাটো একটা ভূমিকম্প হতে যাচ্ছে। তাই আহি চুপচাপ নিজের ছবি আঁকার জিনিসপত্র গুছিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। বাসায় যা হওয়ার হোক, অন্তত তার হেমন্ত বিলাসে বাধা না আসুক। রিজওয়ান কবিরের মনমেজাজ সকাল থেকেই চড়াও হয়ে আছে। সালমা ফাউজিয়া যতবারই তার সামনে পড়ছেন তার কপালে বিরক্তির ছাপ ফুটে উঠছে। যে কোনো মুহূর্তে কবির সাহেব আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন। আহি বাবা মার ঝগড়াঝাটিতে অভ্যস্ত। ছোটবেলা থেকেই দেখছে মায়ের মতো শক্ত মহিলাটাও তার বাবার মার খেয়ে নীরবে তার সংসার গুছিয়ে সেই স্বামীর ঘরেই ঘুমোতে যায়। আহি মায়ের আত্মসম্মানবোধের অধঃপতনে মোটামুটি বিরক্ত। তবে বাবার বিশেষ ভালোবাসায় সিক্ত থাকায় বাবা মার মারামারিতে আহি সবসময় নিরপেক্ষ থাকত। যা হচ্ছে হোক, তাতে তার কি। মা মার খেতে না চাইলে চলে যাক, কি দরকার বাবার সাথে থাকার। তবে আহি আজ বুঝতে পারছে মা কেন এত নির্যাতন সহ্য করেও সেই বাড়িতে পড়েছিল। সেই মুহূর্তে নিজের নিরপেক্ষতা আহিকে আজ ভাবতে বাধ্য করছে সে ভীষণ স্বার্থপর ছিল। তার স্বার্থপর মানসিকতার ফলাফল আজ সে নিজেই ভোগ করছে। আহি হরতালের দিনে মধ্যাহ্ন দুপুরকেই বেছে নিয়েছে হেমন্ত বিলাসের জন্য। আঁকছে পাহাড়ের গায়ে জন্মানো কিছু ফুলের দৃশ্য। আহি নিজেও কখনো এই ফুল দেখেনি। এটা তার সৃষ্ট কাল্পনিক ফুল। ফুলের রং ধূসরলাল। ছবি আঁকা শেষ হতেই আহি উঠে দাঁড়াল। নদীর পাড়ে তরুণীদের প্রেমলীলা চলছে। কেউ চমৎকারভাবে একে অপরের হাত ধরে রেখে নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে, আবার কেউ কেউ ব্যস্ত নিজেদের নিয়ে। তারা একে অপরের মাঝেই ডুবে যাচ্ছে। আশেপাশের মানুষেরা যে তাদের দেখছে তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। আহি সেই প্রেম লীলায় মত্ত থাকা প্রেমিক প্রেমিকাদের ছবি আঁকার সিদ্ধান্ত নিল। ইজেল থেকে সদ্য আঁকা ছবিটি নামাতেই তার সাথে থাকা ড্রাইভারটি দৌড়ে এসে বলল, মিসেস সালমা ফাউজিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহি সব ফেলে ড্রাইভারের সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। পুরো রাস্তায় সে ভেবে যাচ্ছিল তার বাবা কি তার মাকে মেরে ফেলেছে। তার কি মাকে একা বাসায় রেখে বের হওয়া উচিত হয়েছিল। হরতাল হলেও শহরের ভেতরে হালকা পাতলা রিকশা আর গাড়ি চলাচল করছে।
আর রাস্তা অনেকটা ফাঁকা থাকায় গাড়ি দ্রুত হাসপাতালের সামনে পৌঁছে গেল। সরকারি হাসপাতালে মাকে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে ঢুকতেই দেখল মুনিয়া খালা অস্থিরভাবে পায়চারি করছেন। আহি তার কাছে আসতেই তিনি ব্যতিব্যস্ত হয়ে বললেন, তোমার ভাইটারে বাঁচানো যায় নাই, মা। স্যার যে লাথিটাই না মারল ম্যাডাম রে। আহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার কি ভাইবোন আসার কথা ছিল? সে তো এই বিষয়ে কিছুই জানত না। মায়ের সাথে কি অদ্ভুত সম্পর্ক তার। শুনেছে মায়ের 7 মাস শেষ হয়েছিল। এতদিন ভেবেছে মা বোধহয় মোটা হয়ে যাচ্ছে। কিন্তু আজ সে এত বড় সুসংবাদ পেল তো পেল, সেটা দুঃসংবাদে পরিণত হওয়ার পরই পেল। দারোয়ান চাচা ভালো মানুষ। নাম মোজাম্মেল। তিনি সালমা ফাউজিয়াকে হাসপাতালে নিয়ে এসেছেন। আর এখন রক্তের জন্য এদিক ওদিক ছুটছেন। কিন্তু আহির বাবার কোনো হদিসই নেই। তিনি কি পালিয়েছেন নাকি? রিজওয়ান কবির পালানোর মতো মানুষ নন। তিনি দাপটের সাথে চলাফেরা করেন। দেশের নামকরা ব্যবসায়ী। ভালোই প্রভাব প্রতিপত্তি আছে তার। দেশের সব দলের নেতাদের সাথে তার সখ্যতা। যে কোনো পরিস্থিতিতে তিনি নিরাপদ। আহি সেদিনই প্রথম বাবার আসল রূপ দেখেছিল। বাবা যে প্রয়োজনে খুনিও হতে পারেন সেদিনই প্রথম জেনেছিল সে। সেদিন সালমা ফাউজিয়াকে হাসপাতাল থেকে বাসায় আনার পর বাবার কাছে প্রশ্ন করতে গিয়েছিল আহি। কেন তার ভাইকে মেরে ফেলেছে? 7 মাসের অস্তিত্বটাকে কেন মিটিয়ে দিয়েছে? কিন্তু আহি তার বাবার মুখশ্রী দেখে কিছুই জিজ্ঞেস করার সাহস পেল না। রিজওয়ান কবির এমন এক ভয়ঙ্কর অপরাধ করেও নির্দ্বিধায় ফোনে কারো সাথে হেসে হেসে কথা বলছেন। বাবার হাসিটা ছিল মারাত্মক কুৎসিত। তাকে দেখতে হিংস্র দানবের মতোই মনে হচ্ছিল। সেদিনের পর থেকেই আহি নীরবে বাবার সাথে সখ্যতা কমিয়ে দিয়েছে। সালমা ফাউজিয়াও সেই যাত্রায় বেঁচে ফিরেছিলেন। কিন্তু সন্তান হারিয়ে তিনি নির্বাক হয়ে পড়েছিলেন। তার দেহটাই যেন অক্ষত ছিল, আত্মাটা তো সেই কবেই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এদিকে ডাক্তারও জানিয়ে দিয়েছে তিনি আর কোনোদিন মা হতে পারবেন না। এত বড় দুঃসংবাদ যেন রিজওয়ান কবিরকে একটুও স্পর্শ করল না। বরং তিনি এই দুঃসংবাদকে সুসংবাদ হিসেবেই গ্রহণ করেছেন। রাদের কণ্ঠে আহির ঘোর কাটল। বাস ঢাকা ছেড়েছে অনেক আগে। জানালার বাইরে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আহি। মায়ের কান্না মাখা মুখটা চোখের সামনে ভেসে উঠতেই বুকটা হুহু করে উঠল তার। তখন যদি একটু সচেতন হতো তার জীবনটা এমন এলোমেলো হতো না। বাসের জানালার কাছে বৃষ্টির ফোঁটা এসে জমছে। আহি হাতটা বাইরে নিয়ে বৃষ্টি স্পর্শ করতে যাবে তখনই রাত তার হাত টেনে ভেতরে ঢুকিয়ে জানালা বন্ধ করে দিল। আহি ভ্রু কুঁচকে রাদের দিকে তাকাল। রাত বিরক্ত মুখে বলল, তোর কি মাথাটাথা খারাপ হয়ে গেছে? আহি বিস্ময়ভরা কণ্ঠে বলল, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? তোর সাথে সুন্দরভাবে কথা বলার মতো তো তুই কিছুই করছিস না। চলন্ত বাসে কেউ জানালার বাইরে বৃষ্টি ধরার জন্য হাত বের করে দেয়। এটা তো বোকামি। রাত নিজের কপালে হালকা চাপড় মেরে বলল, কি যাতা বলছি? বোকারাও এত বোকা হয় না। কাণ্ড জ্ঞানহীনরাই এমন কাজ করে। যাদের হুঁশ জ্ঞান ভালো না তারাই এমন ঢিলার মতো কাজ করে। আর তুই তো পাগলা গারদ থেকে পালিয়ে যাওয়া পলস। আহি চোখ ছোট করে রাগী স্বরে বলল, বেশি বেশি বলছিস। হ্যাঁ, আমি তো একটু বেশি বেশিই বলি। আর যারা বলে না তারা নিঃশব্দে ধুয়ে দিয়ে যায়। আমার অতীত নিয়ে কথা বলবি না। আগে তুই নিজে সেই অতীত থেকে বের হয়ে আয়। তারপর আর কারো বাপের সাধ্য নেই তোকে খোঁচা দেওয়ার। আর শোন, এটা মেইন রোড। এখানে বাস ঘেঁষাঘেঁষি করে চলে। পেছনে থেকে একটা বাস এসে তোর হাত উড়িয়ে নিয়ে যাবে। তখন হাত খুঁজতে থাকবি। পাবিও না আর। আর তুই কি এটা তোর বাসার জানালা ভেবেছিস যে মাথার উপর দিয়ে যাবে?
আমার বাসার উপর দিয়ে বাস চলাচল করে, হেলিকপ্টার তো যায়। তোর বাবার সেই পার্সোনাল হেলিকপ্টার তো ছাদেই ল্যান্ড করে। বড়লোকই হাবভাব। আহি রাতকে আর কিছু বলল না। রাত যাই বলুক, আহির খারাপ সময়ে মানসিক শক্তি হয়ে তার পাশে ছিল। তাই সে রাদের কথায় মন খারাপ করে না। আহি দীর্ঘশ্বাস ফেলে আবার জানালার বাইরে তাকাল। জানালার কাঁচ এবার পুরোপুরি ভিজে গেছে। কাঁচ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। বাংলাদেশের আবহাওয়ার কোনো ঠিকঠিকানা নেই। একটু আগে সে গরমে হাঁসফাঁস করছিল, আর এখন বৃষ্টির ঝাপটায় পুরো বাতাবরণ পরিবর্তন হয়ে গেছে। ফোনে গুগল ম্যাপ দেখে বুঝল তারা এখন যাত্রাবাড়ি পার করছে। হয়তো ঢাকা শহর আর যাত্রাবাড়ির আবহাওয়ায় পার্থক্য আছে, তাই এই হঠাৎ বৃষ্টির আবির্ভাব। আহি জানালা খুলে দিতেই রাত ভ্রু কুঁচকে বলল, অন্তত আমার সামনে মরতে যাবি না। আমি রক্তারক্তি সহ্য করতে পারি না। আহি হেসে বলল, প্রমিস, হাত বের করব না। একটু বৃষ্টির ঝাপটা আসুক। এভাবে জানালা বন্ধ করে রাখলে আমার দম বন্ধ হয়ে আসবে। রাত আহির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করল। আহি রাদের দিকে এক পলক তাকিয়ে জানালার বাইরে চোখ রাখল। যাত্রাবাড়িতে বোধহয় কয়েক ঘন্টা ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। আশেপাশে সব ভেজা। রাস্তায় কাদা জমে আছে। মাঝে মাঝে কাঁচা রাস্তা চোখে পড়ছে আহির। সেগুলো কাদায় পুরো ডুবে আছে। সেই কাদায় মাখামাখি রাস্তাগুলো চোখের সামনে থেকে হারিয়ে যেতেই আহির চোখের সামনে ভেসে উঠল তার জীবনের সেই বিচিত্র অভিজ্ঞতাটির কথা। দিনটি ছিল শরতের বৃষ্টিস্নাত দুপুর। প্রতিবারের মতো চারুশিল্পের ক্লাস শেষ হতেই আহি আফিফের পিছু নিয়েছে। প্রতি বৃহস্পতিবার আফিফ ক্লাস শেষে বাসে উঠে পড়ে আর শুক্রবার মসজিদে ঢুকে যায়। আজ বৃহস্পতিবার, অর্থাৎ আফিফ বাসে উঠবে। আহি ভাবল সেও আজ আফিফের সাথে বাসে উঠবে। লোকাল বাসে কখনোই চড়া হয়নি তার। বাবার গাড়িতে করেই দীর্ঘ দূরত্বের পথ পাড়ি দিয়েছিল। তাই আজ নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্যই সে আফিফের পিছু পিছু বাসে উঠে পড়ল। বাসে যাত্রীদের ভিড়। মেয়েদের সিট সব ভর্তি। আহির বসার কোনো জায়গা নেই। তাই সে আফিফকেই অনুসরণ করল। আফিফ ভিড় ঠেলে পেছনে গিয়ে বাসের হ্যান্ডেল ধরে দাঁড়াল। আহিও চুপচাপ পেছনে চলে গেল। সবাই আহির দিকে এক নজর তাকাচ্ছে। সবাই হয়তো ভাবছে সে আফিফের সাথেই এসেছে। কারণ দুজনই একসাথে উঠেছে, এখন দুজনই এক জায়গায় এসে দাঁড়াচ্ছে। কিন্তু মেয়েদের সিট যেহেতু সামনে, তাই তারা সামনেই দাঁড়ায়। এখন আহির এভাবে ছেলেদের ভিড় ঠেলে পেছনে এসে দাঁড়ানোটাই সবার বিস্ময়ের কারণ। কিন্তু আহি তো এই নিয়ম সম্পর্কে কিছুই জানত না। তাই সে আফিফের পাশে এসে দাঁড়াল। কিন্তু আফিফের দৃষ্টি একবারও আহির দিকে পড়ল না। সে আছে নিজের ঘোরে ব্যস্ত। বাস চলছে ভাঙা পথ পাড়ি দিয়ে। বাসের ঘাকুনিতে আফিফের সাথে হালকা ধাক্কা লাগছে আহির। আহি চোখ বন্ধ করে আছে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার। এভাবে অজান্তেই আফিফের স্পর্শ তার হাত পা কাঁপাচ্ছে। ধীরে ধীরে তার গাল গরম হয়ে যাচ্ছে। হাতের উল্টো পিঠ কপালে ঠেকালো আহি। খুশিতে তার জ্বর উঠে গেছে কিনা দেখে নিল। কিন্তু হাতটা বরফের ন্যায় জমে গেছে। আহি তার ঠান্ডা হাত দিয়ে নিজের গাল ছুঁয়ে দিল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। নিজেকে নিজেই প্রশ্ন করতে লাগল, শরীর জুড়ে এমন নাতিশীতোষ্ণ তাপমাত্রা ছড়াচ্ছে কেন? গাল গরম, হাত ঠান্ডা। শরীরের তাপমাত্রার এই অদ্ভুত কম্বিনেশন কখন হয়? আহি নিজের প্রশ্নে নিজেই হাসল। মনে মনে উত্তর দিল, প্রেমে পড়লে হয়। আফিফ উল্টো দিকে ফিরে দাঁড়ানো। আহি তার ঠিক পেছনে। আহির দৃষ্টি আফিফের চুলের দিকে। তার ঘন চুল। আহির ইচ্ছে করছে হাত ডুবিয়ে দিতে। সে নিজের ইচ্ছে পূরণ করার আশায় হাত বাড়াতেই থমকে গেল।
আফিফ বুঝতে পারলে তাকে মারাত্মক লজ্জায় পড়তে হবে। বাবাকে অভিযোগ করে বসলে তার চারুশিল্পে যাওয়া বন্ধ। না, ধীরে ধীরে আগানো ভালো। কোনো সম্পর্ক শুরুর পূর্বে তাড়াহুড়ো ভালো না। বিশেষত ভালোবাসায় তাড়াহুড়ো না করাই ভালো। ভালোবাসা ধীরগতিতে জীবনে আসলে দীর্ঘস্থায়ী হয়। আহি চায় আফিফ তার জীবনের দীর্ঘস্থায়ী অংশ হোক। এত সহজে সে আফিফকে হারাতে চায় না। বাস থেকে একজন নামতেই আহি সেই সিটে বসে পড়ল। একদম আফিফের পাশের সিট। আফিফ বসতে চেয়েছিল, কিন্তু পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে দেখে সে সরে দাঁড়াল। আফিফের এই ভদ্রতা দেখে আবার প্রেমে পড়ে গেল আহি। দিনে কবার যে সে আফিফের প্রেমে পড়ে তার ইয়ত্তা নেই। আফিফের সামনে বসে বেশ ভালোই হয়েছে। তার দিকে তাকানোর ভালোই সুযোগ পাচ্ছে আহি। কিন্তু মাথা উপরে তুলে তাকানোটা অভদ্রতা। তাই আহি ব্যাগ ঘেটে তার ছোট আয়নাটা বের করল। আফিফের শ্রান্ত মুখ দেখা যায় মতো আয়নাটা ধরল। এদিকে আফিফের চোখ ব্যস্ত রাস্তার দিকে। উদাস চাহনি তার। কারো উদাস চাহনি কি এত চমৎকার হতে পারে? আহি যখন মন খারাপ করে থাকে তখন তার নাকমুখ ফুলে যায়। ভীষণ রকম বিশ্রী লাগে দেখতে। কিন্তু এই প্রথম কারো উদাস চাহনি দেখে আহির চোখ জুড়িয়ে যাচ্ছে। ইচ্ছে করছে স্ট্যাচু বলে সব থামিয়ে দিয়ে আফিফের মুখের উপর ঝুঁকে তাকিয়ে থাকতে। ডোরেমনের গেজেটটা পেলে ভালোই হতো। আফিফকে পাওয়ার জন্য এতদিনে সে সব গেজেট ব্যবহার করে ফেলত। আফিফের কণ্ঠে ঘোর কাটল আহির। দাঁড়ান, এখানে নামব। আহির কানে বাক্যটা কয়েকবার গুঞ্জন করে উঠল। আহিও উঠে দাঁড়াল। আহি উঠে দাঁড়াতেই আফিফের গায়ের গন্ধটা তার নাকে এসে ঠেকল। অনেকটা কাছাকাছি ঘেঁষে পড়েছিল আহি। এদিকে আফিফ ব্যস্ত বাস থেকে নামায়। সে সেকেন্ডের মধ্যেই দূরত্ব রেখে সরে গেল। আহি বুঝল সে বেশি হুড়োহুড়ি করে ফেলেছে। আফিফ যদি বুঝে যায় আহি তার পিছু নিচ্ছে। বাসের হেল্পারকে 12 টাকা দিয়ে নেমে গেল আফিফ। আহিও একটা 20 টাকার নোট এগিয়ে দিয়ে নেমে এলো। হেল্পার বলল, আপনের 8 টাকা লইয়া যান। আহি তার কথাটা কানেই নিল না। 8 টাকা দিয়ে সে কি করবে যদি আফিফকেই হারিয়ে ফেলে? আহি নিজেই জানে না কোথায় এসে বাস থেমেছে। আফিফ বাম পাশের একটা রাস্তায় ঢুকে পড়ল। আহিও তার পিছু পিছু যাচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর আফিফ একটা গলির ভেতর ঢুকল। গলিতে ঢুকতেই দেখল রাস্তায় কাদা জমে আছে। হয়তো কাল রাতের বৃষ্টিতে ড্রেন উপচে ময়লা পানি রাস্তায় উঠে এসেছিল। এখন পানি নেমে সব ময়লা ভেসে উঠেছে। বিশ্রী একটা গন্ধ নাকে লাগতেই আহির গা গুলিয়ে এলো। আফিফ এমন জায়গায় থাকে। আহি দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এই রাস্তায় পা রাখলে যদি পিছলে পড়ে। অনেক ভাবার পর আহি সন্তর্পণে রাস্তায় পা রাখল। আর যাই হোক, বিয়ের পর তো তাকে রোজ এই রাস্তায় আসতে হবে। এমন ভাবনা মনে আসতেই আহির মনে হিম সমীরণ বয়ে গেল। আহি লাজুক হেসে মনে মনে বলল, তখন মিস্টার আর কে বলবো কোলে করে রাস্তা পার করিয়ে দিতে। আহি অর্ধেক পথ যেতেই কাদায় তার স্যান্ডেল আটকে গেল। কোনোভাবেই সে টেনেও স্যান্ডেলটা বের করতে পারছে না। আহি এদিক ওদিক তাকাতেই দেখল আফিফ একটা বাড়িতে ঢুকে গেছে। একতলা সেমি পাকা বাড়ি। দেয়াল থেকে সিমেন্ট খসে পড়ছে। আহি উদাস চোখে সেদিকে তাকিয়ে রইল। হুট করে তার মাথায় একটা প্রশ্নের উদয় হল। বাবা কি এই জায়গায় তাকে বিয়ে দেবেন? পরক্ষণেই সে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল যে বাবা না মানলে সে পালিয়ে চলে আসবে। তবুও সে আফিফকে ছাড়বে না। আহিকে অনেকক্ষণ একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে একটা লোক তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো। তিনি যত্নের সাথে কাদার ভেতর থেকে আহির পা উঠিয়ে আনলেন। কিন্তু স্যান্ডেলটা কাদায় তলিয়ে গেছে। সেটা নেওয়া সম্ভব না। আহি খালি পায়ে আবার পিছু ফিরে শুকনো রাস্তায় চলে এলো। ফর্সা পা কাদায় মাখামাখি হয়ে আছে। ব্যাগ হাতড়ে ফোন বের করে বাবাকে কল করতে গিয়েও করল না। সে কোথায় আছে নিজেও জানে না।
পাশের একটা দোকানের বাইরে বালতি ভর্তি পানি। হয়তো দোকানদার বৃষ্টির পানি জমিয়েছেন। আহি সেই পানি দিয়েই পা ধুয়ে নিল। এরপর দারোয়ান চাচাকে ফোন করে বলল সে এক বান্ধবীর সাথে তার বাসায় এসেছে, এখন পথ চিনছে না। পাশের দোকানদারকে ফোন এগিয়ে দিতেই তিনি মোজাম্মেল চাচাকে ঠিকানা বললেন। প্রায় 1 ঘন্টা পর মোজাম্মেল চাচা আহিকে নিতে এলেন। এরপর তিনি রাস্তার ভ্যান থেকে আহিকে এক জোড়া চামড়ার স্যান্ডেল কিনে দিলেন। তারপর সিএনজি নিয়ে সোজা বাসায় চলে এলেন। আহি ঘরে ঢোকার আগেই পেছনে ফিরে চাচাকে বলল বাবাকে যাতে আজকের ঘটনা না জানায়। দারোয়ান চাচা আহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সব কথা স্যারকে বলা যায় না মা। আমি সেটা জানি। আহি নিজের ঘরে এসে গোসল সেরে ডায়েরি হাতে নিয়ে বসল। তার ঠোঁটে মিষ্টি হাসি। কলম হাতে নিয়ে লিখল, আজ আমি তোমার পিছু নিয়েছি। তোমার জন্য বাসে চড়েছি, কাদায় স্যান্ডেল হারিয়ে এসেছি। আর তুমি একবারও আমার দিকে তাকাওনি। এয়ার, সত্যিই কি আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি? আমার না তোমাকে নিয়ে ভাবতে ভীষণ ভালো লাগে। তুমি পাশে থাকলে আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আজকে যতক্ষণ তুমি আমার কাছে ছিলে আমি ততক্ষণ শুধু হেসেছি। এই হাসি মনের হাসি। আমার মনটা চমৎকার ভাবে হাসে, জানো। তোমাকে দেখলে আমার মন হাসে। তোমাকে কিন্তু সারা জীবন আমার মনকে হাসাতে হবে। আহি কলম তুলতেই সালমা ফাউজিয়া দরজায় কড়া নাড়লেন। দুপুরের খাওয়ার সময় পেরিয়ে গেছে অনেক আগেই। বিকেলও গড়িয়ে যাচ্ছে। আহি এখনো ঘর বন্ধ করে বসে আছে। সালমা ফাউজিয়া মেয়েকে খেতে ডাকছেন। আহি মাথা ব্যথা করছে বলে কানে হেডফোন গুজে পেন্সিল হাতে নিল। আজকের দিনটি স্কেচ করবেই সে। এই দিনটা তার জন্য বিশেষ একটা দিন। বাসের ভেতরে অনেক যাত্রী। যাত্রীদের ভিড়ে বাসের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে একটি ছেলে। তার পেছনে একটি মেয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। স্কেচ শেষ করেই আহি স্কেচটির নিচে লিখল, প্রথম স্পর্শ পেয়েছি তোমার, আর এই স্পর্শ আমার আত্মাকে স্পর্শ করে ফেলেছে। অতীত মনে পড়তেই আহির চোখ জোড়া ছলছল করে উঠল। আঙ্গুল দিয়ে চোখের কোণা স্পর্শ করতেই রাত তার দিকে ঝুঁকে তাকাল। আহি রাদের তাকানো দেখে তার দিকে ফিরে বলল, এভাবে কি দেখছিস? কাঁদছিস? পানির ঝাপটা লেগেছে। চোখ লাল হয়ে গেছে তোর। আহি জানালা বন্ধ করে দিয়ে বলল, ঝাপটা চোখের ভেতরে লেগেছে তাই। রাত তাচ্ছিল্যের সুরে বলল, মিথ্যুক। আহি মলিন মুখে রাদের দিকে তাকাল। রাদ মুখ ফিরিয়ে নিল। আহি সিটে হেলান দিয়ে ধরা কণ্ঠে বলল, সেই দিনও এমন বৃষ্টি ছিল। রাস্তায় কাদা ছিল। আমি সব উপেক্ষা করে তার পিছু পিছু অচেনা পথ ধরেছিলাম। স্বপ্ন দেখেছি সেই অচেনা পথ একদিন আমার পরিচিত পথ হবে। কিন্তু মানুষটা আমার দিকে তখনও ফিরে তাকায়নি, এখনো ফিরে তাকায় না। আমাকে একটুও অনুভব করতে পারেনি সে। আমি একতরফা ভালোবেসেছি। আমি বোকা, আমি পাগল। তুই ঠিকই বলিস। আমার মাথায় কিছু নেই। রাদ আহির মাথাটা নিজের কাঁধে ফেলে দিয়ে বলল, তুই বোকা না। তুই একটা বোকা ছেলের প্রেমে পড়েছিস। তুই পাগল না, ছেলেটা পাগল ছিল বলেই তোকে অনুভব করতে পারেনি। না রাদ, ওর কি দোষ? আমি ভালোবেসেছি বলে তারও যে আমাকে ভালোবাসতে হবে এমন তো নয়। ভালোবাসায় জোর চলে না রাদ। ভালোবাসা হুট করে হয়ে যায়। কিন্তু ভালোবেসে ফেলার পর অনেককেই দেখেছি সেই মানুষকে ভুলে যেতে। আর আমার সমস্যা কোথায় আমি নিজেও জানি না। আমি আজও তাকে ভুলতে পারিনি। আমি আসক্ত হয়ে গেছি। নেশা যেমন কাটানো সহজ নয়, আমার এই আসক্তিও তেমন কাটছে না। শুনেছি আসক্ত মানুষকে সুস্থ করার জন্য তার প্রিয় নেশাদ্রব্য তাকে কিছুদিন খেতে দেওয়া হয়, আর আমি তো আমার আসক্তিটা ছুঁয়েও দেখতে পারলাম না। আমি কি তাহলে সারা জীবন এর আসক্ত থেকে যাব?
রাত চুপচাপ বসে আছে আর আহির কাপা কণ্ঠের আক্ষেপ শুনছে। আফিফের প্রতি ক্ষোভ যেন রাদের বুকটা জ্বালিয়ে দিচ্ছে। আহি রাদের হাত আঁকড়ে ধরে বলল, আমার ব্রেনটা খুলে আফিফের স্মৃতিগুলো মুছে দেওয়া যায় না। যত টাকা খরচ হবে আমি করব। আমার ভীষণ কষ্ট হচ্ছে, রাদ। আমার গলা কাঁপছে। আমি গত 4 বছর ধরে ঠিকভাবে ঘুমোতে পারি না, খেতে পারি না। আমি প্রাণ খুলে হাসতেও পারি না। আমাকে একটু বাঁচা, রাদ। বাঁচা আমাকে। রাদ আহির হাত শক্ত করে ধরে বলল, তুই যা বলছিস তা তো সম্ভব নয়। তবে একটা কাজ করা যায়। আফিফের সাথে দেখা করে তোর সমস্যার কথাটা খুলে বল। ও যদি তোকে বুঝে তাহলে সমাধান পেয়ে যাবি। আহি রাদের হাত ছেড়ে দিল। রাত দীর্ঘশ্বাস ছাড়ল। আহি কখনোই এই কাজ করবে না তা রাত ভালো করেই জানে। তাই ইচ্ছে করে আহিকে চুপ করানোর জন্য এই কথা বলল। নয়তো এই সমস্যার দ্বিতীয় কোনো সমাধান তার কাছে নেই। চলবে। গল্প উদ্ধরণী। লেখিকা সামিয়া বিনতে হামিদ। সূচনা পর্ব।